আচ্ছা, আমরা লাস্ট ক্লাস যতটুকু কমপ্লিট করেছি, টাইপোগ্রাফি কমপ্লিট করেছি, তার সাথে আমাদের আরো বেশ কিছু টুলস ছিল, গ্রেডিয়েন্ট ছিল। গ্রেডিয়েন্টগুলোকে কাজ করতে পেরেছেন সবাই? একাধিক কালারের গ্রেডিয়েন্ট করতে পেরেছেন? করা যায়নি কেন? কালার কম্বিনেশন এখন ভালো করতে পারবেন না, সেটা আমি বলছি। আচ্ছা ঠিক আছে, দেখি আপনাদের কি অবস্থা, আমাকে এখন টেস্ট করতে হবে, বিকজ যতটুকু শিখেছি ওটা ভালো করে শেখা উচিত। ঠিক আছে, তো কিছু কোশ্চেন করবো, অ্যান্সার করতে হবে আপনাদের। যাকে যে কোশ্চেনটা করবো সে সেই অ্যান্সারটা করতে হবে। আমাদের পিছনের ক্লাসগুলো কমপ্লিট করতে গিয়ে, যদি পিছনের প্রবলেমগুলো সলভ করতে গিয়ে যদি একটা ক্লাস বেশিও লাগে, আমি সেটা দিতে রাজি আছি। ঠিক আছে, বাট শিখে যেতে হবে, কথা হচ্ছে এটা। তার জন্য যত পরিশ্রম করা লাগে করবেন আপনারা। তো আমি ফার্স্ট অফ অল আপনাকে বলবো, একদম পিছনে ডান কর্নার আপনি, হ্যাঁ, আমি এখন এখানে গ্রেডিয়েন্ট ইউজ করতে চাচ্ছি। যে গ্রেডিয়েন্টটা হবে 4টা কালারের, কিভাবে করব? এদিকে তাকিয়ে বলেন, হ্যাঁ এখানে, হ্যাঁ আচ্ছা নিলাম। গ্রেডিয়েন্ট টুল শর্টকাট কি জি প্রেস করলে গ্রেডিয়েন্ট টুল চলে আসে, তারপর হ্যাঁ ক্লিক করলাম, তারপর ওকে, হ্যাঁ তো যতগুলো নিতে চাই ততগুলো ক্লিক করব। ওকে, তারপরে কালার চেঞ্জ করব কি করে? হ্যাঁ, যেটাতে করতে চাই এটা সিলেক্ট করলাম, তারপর এখানে দিলাম, দেন আমি এখান থেকে কালার সিলেক্ট করলাম। ওকে, এই তো চেঞ্জ হয়ে গেছে এটা। দেন এরপর ওকে করব না নিউ প্রেস করব? নিউ প্রেস করলে এটা এখানে কি হয়ে যাবে? সেভ হয়ে যাবে। নিউতে প্রেস করলাম, তারপর ওকে প্রেস করলাম, তাহলে এখানে সেভ হয়ে গেল। এবার এটা অ্যাপ্লাই করবে কি করে? এটা মানে আমি যে স্টাইলটা গ্রেডিয়েন্টে নিতে চাই ওটাকে সিলেক্ট করব, তারপর হ্যাঁ আমি যেখানে এটাকে অ্যাপ্লাই করতে চাই সেটার উপরে এইভাবে ধরে ড্র্যাগ করব, সেটা অ্যাপ্লাই হয়ে যাবে। শুধু কি সরাসরি অবজেক্টে করতে পারবো নাকি সিলেকশনের ভিতরেও করতে পারবো? সিলেকশনের ভিতরে করা যাবে। এটার ভিতরে ট্রাই করে নি। আমরা যতটুকু দেখিয়েছি অতটুকুর ভিতরে সীমাবদ্ধ নাকি? এটা নিয়ে যদি এভাবে দিই এটার ভিতরে হয় না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই করা যাবে, যাবে না কেন? আমরা যদি এখানে দেখি, আমরা চলে যাচ্ছি হরিজন্টাল টাইপ মাস্ক টুল, এখানে গিয়ে ওকে এখান থেকে প্রেস করলাম, সিলেকশন হয়ে গেছে। গ্রেডিয়েন্ট টুলে গেলাম, গিয়ে আমি কি করছি এখানে ড্র্যাগ করে দিচ্ছি, যে আমার নামের ভিতরে গ্রেডিয়েন্ট হয়ে গেল। এটা কি আমরা কল্পনা করিনি কখনো? যতটুকু দেখালাম ওর ভিতরে, এর বাইরে কি আর কিছুই করা যাবে না? এটা পারছিলেন না, ওইটা সিম্পল একটা ওয়ে ছিল, এতটুকু পর্যন্ত ঠিক আছে। এরপরে নিচে যে ছবিটা আছে সেই ছবিটা থাকা অবস্থায় ওই ছবিটাকে সিলেক্ট করে কন্ট্রোল জে দিতে হবে। কন্ট্রোল জে দিলেই সিলেকশনের এরিয়াটুকু কপি হয়ে যাবে, আর আপনার সে ব্যাকগ্রাউন্ড সহ একটা ছবি তৈরি হয়ে যাবে। এটা হচ্ছে সিম্পল একটা ট্রিক্স, ঠিক আছে? আচ্ছা, তার মানে গ্রেডিয়েন্টটা যেটা বুঝতে পারলাম, সিলেকশনের ভিতরে গ্রেডিয়েন্ট আমরা অ্যাপ্লাই করতে পারছি, সরাসরি টোটাল ডকুমেন্টে আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারছি। তার সাথে ট্রান্সপারেন্ট গ্রেডিয়েন্ট তৈরি করা সম্ভব। কি করে সম্ভব দেখি? ট্রান্সপারেন্ট গ্রেডিয়েন্ট, আমি এই গ্রেডিয়েন্টটাকে ট্রান্সপারেন্ট করতে চাচ্ছি, দুইটা কালারের মাঝখানে আমি খালি রাখতে চাচ্ছি, সেটা বলবেন হচ্ছে আপনি। হ্যাঁ হ্যাঁ এটা সিলেক্ট করলাম, হ্যাঁ গেলাম, এটা তৈরি করব, করলাম, ঠিক আছে। তারপর আমরা যে প্র্যাকটিস করিনি সেটার প্রমাণ। এখানে যদি আমি এখন অপাসিটিকে কমিয়ে দিই, এখানে 0 করে দিই, খালি হয়ে যাওয়ার কথা, তাই না? বাট সবটাই তো খালি হয়ে গেছে। হ্যাঁ আমি তো চেয়েছিলাম শুধু এই দুইটাকে। আচ্ছা কি করে সেটা করব, যেহেতু আপনি পারেন না, আপনি বলবেন। দুই পাশে দুটো ট্রান্সপারেন্ট যেটা নিব, ওটা দুই পাশে দুটো
তারপর মাঝখানেরটাকে ছিঁড়ে অপাসিটি 0 করে দেবে, এটাই তো নাকি? আচ্ছা, গ্রেডিয়েন্ট এবার কি সবাই পারবো? আচ্ছা, সবাইকে বারবার বলছি প্র্যাকটিস না করলে এটা সম্ভব না। আমরা আর কি কি শিখেছিলাম? টাইপোগ্রাফি অর্থাৎ টাইপ টুল দেখেছিলাম। টাইপ টুলে আমি নাম বলবো, বলতে হবে এটা কি কাজ করে। আমরা তারপরে এখানে নিয়ে আসি, আপনারা দেখেই বলেন। ফার্স্ট আপনাদের ট্র্যাকিংটা কি কাজ, এখান থেকে বলতে হবে ট্র্যাকিং কোনটা সেটা বলুন। হচ্ছে পেছনে ডান পাশে আপনি, হ্যাঁ আপনি, ট্র্যাকিং কোনটা? এখান থেকে ট্র্যাকিং আছে তাই না? কোনটা ট্র্যাকিং? এটা নাকি এটা না এটা? কে বলতে পারবেন ট্র্যাকিং কোনটা? বলেন। এটা আপনি দেখতে পাচ্ছেন না, দূর থেকে দেখা যাচ্ছে না। আচ্ছা, আর কে বলতে পারবেন এটাকে ট্র্যাকিং কোনটা? সর্বপ্রথম এটার নাম কি? এটা এই যে আমরা কি করে কি বলেছিলাম না, এগুলোর নামগুলো মুখস্থ করে ফেলতে হবে। দুইটা লাইনের ভিতরে গ্যাপ তৈরি করে দেয়। দেখেন আমি প্রত্যেকটাকে নাম বলে বলে যে বলেছিলাম লিডিং, প্রথম থেকে লিডিং, দুইটা লাইনের ভিতরে মাঝখানে গ্যাপ তৈরি করে দেয়। তারপর কার্নিং এর কথা বলেছি, ট্র্যাকিং এর কথা বলেছি, এগুলো প্রত্যেকটা কি ভুলে গেছেন? নাম মুখস্থ করতে হবে, তো নাম জানতে হবে। এগুলো আপনাদের ফাইভাতে কোশ্চেন করা হবে যে আপনি বলতে হবে যে ট্র্যাকিং কি কাজ করে। এখন আপনি কাজ জানেন কিন্তু ট্র্যাকিং কি সেটাই জানেন না। তো আজকে বাসায় গিয়ে প্রত্যেকটা এভাবে ধরবেন, ধরে ধরে দেখবেন কোনটার কি নাম, এরপর লিখবেন, এটাকে মুখস্থ করে ফেলবেন কষ্ট করে সবাই। আমি হয়তো আবার কোনো একটা ক্লাসে ধরবো এটাকে, দেখা যাবে আপনারা পারেন কি না। আচ্ছা, তো আমরা আগের ক্লাসগুলো জাস্ট একটু দেখলাম, মনে আছে কিনা। আমাদের সেখানে একটা জিনিস বাদ ছিল, সেটা হচ্ছে পেন বাকেট টুল, না? আচ্ছা, এখানে দেখেন তিনটা কালারের ফুল দেওয়া আছে এবং তারা ডিফারেন্ট কালার শো করছে। এই কালারটার ভিতরে আরেকটা কালার আছে এবং ওইগুলো গ্যাপিং আছে। পেন বাকেট টুলটা আমরা কাজ করা শিখবো। পেন বাকেটটা কি করে কাজ করে এবং কি কোথায় আছে সেটা আমরা গ্রেডিয়েন্ট টুলের নিচেই পেন বাকেট টুলটা পাই। তার শর্টকাট কিও জিকে দুইবার প্রেস করলে আমরা পেন বাকেট টুলে চলে যাব। পেন বাকেট টুলটা সিলেক্ট করার পর দেখেন এখানে জাস্ট এটার আমরা একটা ড্রামের মতো কিছু একটা পাচ্ছি, তাই না? তো এটা যেটা বোঝাচ্ছে এটার ভিতরে কিছু কালি আছে, কিছু রং আছে। আপনি চাইলে সেই রংটাকে অন্য কোনো কিছুর উপরে প্লেস করতে পারেন, অন্য কোনো একটা জায়গায় সে রংগুলোকে দিতে পারেন। কোন রংটা আছে এখানে ফরগ্রাউন্ডে যে রংটা থাকবে পেন বাকেট টুলের ভিতরে সেই রংটাই থাকে। তো আমি এখান থেকে কি করছি, একটা ডিফারেন্ট যেটা এখানে নেই এরকম একটা কালারকে নিয়ে আসতেছি। এই একটা কালারকে সিলেক্ট করলাম, তার মানে আমার পেন বাকেট টুলের ভিতরে এখানে এই কালারটাই আছে।
এবার আমি এখান থেকে এই কালারটার উপরে জাস্ট একটা ক্লিক করেছি, দেখেন কি হয়েছে বিষয়টা। যেই কালারের উপরে ক্লিক করেছি সেই কালারটা কোন আকার ধারণ করেছে, কোন কালার ধারণ করেছে, পেন বাকেটের ভিতরে যে কালারটা আছে সেই কালারটা ধারণ করেছে আকার। অর্থাৎ আমি ফরগ্রাউন্ডে যে কালারটা দেবো সেটাই এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। এখানে একটা ক্লিক করলাম, দেখেন সাথে সাথে চেঞ্জ হয়ে গেছে। এই কালারটাকে যদি চেঞ্জ করতে চাইতাম অন্য কোনো ওয়েতে মানে সম্ভব ছিল? আমাকে সিলেক্ট করতে হতো এবং অ্যাকুরেট সিলেক্ট করাটা অনেক ডিফিকাল্ট ছিল, অনেক সময়ের ব্যাপার ছিল। তার মানে কখনো যদি আমাদের এরকম কালার পরিবর্তন করতে হয় তাহলে আমরা কিভাবে করতে পারি? পেন বাকেট টুলের মাধ্যমে। দেখেন আমি যেখানে ক্লিক করছি সাথে সাথে ওইটা একটা ক্লিকেই চেঞ্জ হয়ে গেছে। ফুলটার কালার ছিল কি আর হয়ে গেল কি। তো এখানে একটা বিষয় রয়েছে, একটা বিষয় দেখি। আমি চাচ্ছি আমার টোটাল ডকুমেন্টটা যত বড়ই হোক না কেন সেই ডকুমেন্টের ভিতরে এই কালার, এই ধরনের যত কালার আছে সবগুলো কনভার্ট হয়ে যাবে এই কালারে, চাইতে পারি না? তো বারবার এভাবে ক্লিক করে অনেক সময় সাপেক্ষ। আমরা চাইলে এটাকে আর একটু সহজ করে ফেলতে পারি। সেটা হচ্ছে এখানে কন্টিজিয়াস নামে একটা অপশন আছে, দেখা যাচ্ছে? এই কন্টিজিয়াসটা কোথাও দেখেছিলাম? দেখেছি কোথাও? মনে নেই না? আচ্ছা দেখি আমরা এটার কাজটা কি। কন্টিজিয়াসটা টিকমার্ক থাকা অবস্থায় একটা ক্লিক করেছি, এরকম একটা ভিউ এসছে। এবার এটাকে উঠিয়ে দেই, দেখি কি আসে। কন্টিজিয়াসটাকে উঠিয়ে দিলাম, দেন এখানে একটা ক্লিক করলাম, কি আসছে রেজাল্টটা বলেন তো? হ্যাঁ, যেটা আমরা চেয়েছিলাম সেটাই এসছে, যে এই ধরনের যত কালার আছে আমার ডকুমেন্টে সব কালারকে আমি পরিবর্তন করে ফেলতে চাচ্ছি আমার নির্দিষ্ট পছন্দের কালারটার মাধ্যমে। তার জন্য আমি কাকে ইউজ করেছি? কন্টিজিয়াসটাকে। তার মানে কন্টিজিয়াস যদি টিকমার্ক থাকে, টিকমার্ক থাকলে কি কাজ করছে আর টিকমার্ক উঠিয়ে দিলে কি কাজ করে, দুইটাই আমরা বুঝতে পারছি। এখন কোশ্চেন হতে পারে কন্টিজিয়াস টিকমার্ক থাকা অবস্থায় আমি যেখানে ক্লিক করছি শুধু এইটাই হচ্ছে কেন? মূল কারণ যেটা, কারণটা হচ্ছে আমরা একটু খেয়াল করি। যখন আমি এখানে একটা ক্লিক করলাম সাথে সাথে শুধু এই পাতাটাই কালারফুল হলো, বাকিগুলো তো গেল না কেন? এখানে তো কন্টিজিয়াস টিকমার্ক আছে। মূল কারণটা হচ্ছে এই কালার আর এই কালারের ভিতরে কোনো প্রকার সম্পর্ক নেই, মাঝখানে ডিফারেন্ট কোনো কালার আছে। কি কালার আছে মাঝখানে? সাদা কালার আছে। যদি কন্টিজিয়াস টিকমার্ক থাকে তাহলে কখনোই এই কালারটা ওভারলে করে অন্য আরেকটা কালারকে ধরতে পারে না। বুঝতে পেরেছি কি? যদি এটার সাথে সংযোগ থাকতো তাহলে কোনো সমস্যা ছিল না। আমরা একটু সংযোগ করে দেই আসলে কাজ করে কিনা। এখানে কি করছিলাম, দুইটাকে একসাথে সংযোগ করতেছি। আইড্রপার দিয়ে কালারটা নিলাম, এবার অল্টার ডিলেট দিয়ে কালারটাকে সংযোগ করে দিলাম। দুইটার মাঝে এখানে লাইন তৈরি হয়েছে না? এবার আমরা এখান থেকে পেন বাকেটটাকে ইউজ করে দেখি। এখানে আসলাম, আবার কালারটাকে একটু পরিবর্তন করে অন্য একটা কালার সিলেক্ট করলাম, দেন এখানে প্রেস করলাম। এবার কি হয়েছে? তার মানে এটা কাজটা কি কন্টিজিয়াস? যদি কালারের সাথে কানেকশন থাকে তাহলে সে টোটাল কালারটাকে পরিবর্তন করে দেবে। বাট কন্টিজিয়াস টিকমার্ক থাকলে একটা কালারকে ওভারলে করে আরেকটা কালারে যেতে পারবে না। বাট আমাদের তো প্রয়োজন আছে যে ওভারলে করেও যাক। যদি এরকম প্রয়োজন থাকে কি করে কাজ করব সেটাকে? কন্টিজিয়াসটাকে আমরা কি করব, এখান থেকে টিকমার্কটা উঠিয়ে দেব, দেন একটা ক্লিক করব, তাহলে হয়ে গেছে। আমি কি বুঝাতে পেরেছি? পেন বাকেট টুলটা সিম্পল, আর বাকি সবগুলো হচ্ছে যে মুড, বিভিন্ন ধরনের মুডগুলো আছে এগুলো নিয়ে আর কথা বলার প্রয়োজন নেই, বিকজ আমরা ব্রাশ টুলে দেখে এসেছি, গ্রেডিয়েন্ট টুলে দেখে এসেছি। সেম বিভিন্ন ধরনের স্টাইল আমরা এখানে দিতে পারি। অপাসিটি কি কাজ করবে? তারপর ট্রান্সপারেন্সি, টলারেন্স, টলারেন্স বুঝতে পারি আমরা। আচ্ছা, টলারেন্সটাতে একটু হয়তো বোঝার আছে, সেটা হচ্ছে টলারেন্স মানে হচ্ছে এটা শক্তিটা কতটুকু থাকবে। এখানে সলিড কালার বিদায় আমি একটা ক্লিক করেছি সাথে সাথে পরিবর্তন হয়ে গেছে। বাট সলিড কালার না হয়ে যদি এখানে হালকা একটা মিক্সিং থাকতো, কালারের গ্রেডিয়েন্ট থাকতো, তাহলে সে কালারটা ধরতে পারতো না। তো সেক্ষেত্রে ধরার মতো একটা শক্তি আপনি তৈরি করতে পারবেন। এখানে 50 দেওয়া আছে, এটা ডিফল্ট সাইজ। আপনি চাইলে সেই শক্তিটাকে বাড়িয়ে নিতে পারেন, যে একটু হালকা কালার হলে সমস্যা নেই, সে যেন ধরতে পারে কালারটাকে। ঠিক আছে? এনটিএলআইস কি কাজ করে দেখেছি আমরা। আমরা যদি এটাকে টিকমার্ক উঠিয়ে দেই তাহলে এটা কাটা কাটা হয়ে থাকবে, বাট এনটিএলএসটা যদি টিকমার্ক থাকে স্মুথ ভাবে মিলে আসবে। তো আমরা এগুলো মনে থাকে না কেন? আমি প্রত্যেকটা বিষয়কে এত ভালো করে দেখিয়েছি, তাও আপনারা ভুলে যাচ্ছেন। আচ্ছা ঠিক আছে। তো এখান থেকে যেটা দেখলাম, আমরা টলারেন্সটাকে একটু ভালো করে দেখতে পারি। কি করে দেখতে পারি সেটা হচ্ছে অন্য একটা ছবি দিয়ে। আমরা রিয়েল একটা পিকচার এবার চলে যাই। এখানে অনেকগুলো কালারের ফুল আছে। আমরা এবার এটা সিনারিটা চেঞ্জ করে ফেলবো। কন্ট্রোল এন, নতুন ডকুমেন্ট নিচ্ছি, পেস্ট করলাম। তো আমি চাচ্ছি এখানে এই কালারের যে ফুলগুলো আছে এগুলোকে অন্য ডিফারেন্ট কোনো কালারে পরিবর্তন করে নিয়ে আসতে। কি কালার হতে পারে? এই ধরনের একটা কালারে পরিবর্তন করতে এখান থেকে পেন বাকেট টুলটা সিলেক্ট করলাম।
এরপরে কি আমি কি করছি, এই হলুদটার উপরে প্রেস করছি। আমার কন্টিনিউয়াসটা ওঠানো আছে, তো আমি এখান থেকে উঠানো থাকলে কি হবে, সবগুলো ধরতে পারে। হ্যাঁ, এখান থেকে প্রেস করছি, দেখেন পুরোটা সবগুলোই ওই কালারে চলে গেছে, কিন্তু দেখতে ভালো লাগতেছে না। আমরা যেটা করতে পারি এখন, এখানে অপাসিটিকে একটু কমিয়ে দিতে পারি, যে হালকা একটা ইফেক্ট পড়ুক সবগুলোর উপরে। দেখেন তো পড়েছে, আগেরটা কেমন ছিল আর এখন কেমন হয়েছে। আমরা যদি চাই এখান থেকে অপাসিটি ঠিকই থাকুক, সমস্যা নেই, বাট আমি এখান থেকে মুড চেঞ্জ করে দিই, মাল্টিপ্লাইটা দিয়ে দেখি কেমন আসে। এখানে প্রেস করলাম, দেখেন টোটালি কি কালার ছিল এখন কি কালারে কনভার্ট হয়ে গেছে, তার ভিতরে একটা আলাদা ইফেক্ট চলে আসছে। তার মানে এখান থেকে মুড চেঞ্জ করে আমরা কাজ করতে পারি, সেটাও বোঝা যাচ্ছে। ঠিক আছে, এখানে আসার পরে দেখেন মাল্টিপ্লাই না রেখে নর্মাল রেখেছি, আমি একদম সম্পূর্ণ চেঞ্জ করে ফেলবো। আমি এখানে যখনই ক্লিক করছি, ক্লিক করার পর সে কিছু জায়গা ধরতে পেরেছে, কিছু জায়গা ধরতে পারেনি। আমরা সেটা কি বুঝতে পারছি? এখন আমি চাচ্ছি সে আরো বেশি ধরুক, তাহলে কি করতে হবে, টলারেন্স বাড়াতে হবে। আমি টলারেন্স করে 100 দিয়ে দেখি আসলে কি ধরতে পারে। প্রেস করলাম, দেখেন এবার বেশি করে ধরে ফেলছে। আমি চাইলে এর চেয়ে বেশি দিতে পারবো, বাট এটা ডিপেন্ড করবে কিসের উপর, সিচুয়েশনের উপরে। আপনার অবস্থানটা কি বলছে, আপনি কতটুকু চান, কি পরিবর্তন করতে চান এবং কিভাবে চান। কম দিতে হলে কম দিবেন, বেশি দিতে হলে বেশি দিবেন। অপাসিটি কখন কত দরকার, আপনার কমন সেন্সকে ইউজ করে আপনাকে দিতে হবে। বুঝতে পেরেছি? আমরা চাইলে টোটাল একটা বাগানের ফুলগুলোকে ডিফারেন্ট ক্যাটাগরি করতে পারি না, বিভিন্ন কালারের বাগানের ফুল করতে পারি না। হ্যাঁ, আমরা গ্রেডিয়েন্ট পেন বাকেট টুল দিয়ে সেই কাজগুলোকে করার চেষ্টা করব এবং সেখান থেকে ভালো একটা প্রেজেন্টেশন নিয়ে আসার চেষ্টা করব। এই হচ্ছে পেন বাকেট টুল। বুঝতে পেরেছি বিষয়টা আমরা? ওকে, তো আজকের ক্লাসে কি ছিল দেখি তো। বেশ কিছু বিষয় রয়েছে, অনেক সহজ আবার ইম্পর্টেন্টও। তার ভিতরে একটা মাস্কিং আছে, যেটা খুব মজার কাজ, ম্যানিপুলেশন করতে আপনাদের হেল্প করবে। থাকুক এটা। হ্যাঁ, আমরা শুরু করি বিষয়টাকে। ফার্স্ট হচ্ছে ইরেজার টুলটা দিয়ে আমরা শুরু করতে পারি। ইরেজার টুল, ইরেজার মানে কি, মুছে ফেলা। তো আমরা একটা এক্সাম্পল নিয়ে আসি। ভালো ছবি নিয়ে আসি একটু। আচ্ছা, ইরেজ শব্দের অর্থ থেকে বুঝতে পারি আমরা এটা কি করবে, মুছে ফেলবে। তো মুছে ফেলার কাজটা আমাদের প্রায় সময় করতে হয় বিভিন্ন জায়গা থেকে। তো আমরা দেখার চেষ্টা করবো আজকে ইরেজার টুলটাকে টোটালি, যে সে কিভাবে কাজ করছে। ইরেজার টুলের শর্টকাট কিটা হচ্ছে ই, এবং ইরেজার টুলের ভিতরে আমরা টোটাল 3টা সাব টুল পাবো। একটার নাম হচ্ছে ইরেজার টুল, একটা ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, একটা হচ্ছে ম্যাজিক ইরেজার টুল। সর্বপ্রথম আমরা ইরেজার টুলটা নিয়ে কথা বলি, এটা কি করে কাজ করে। সে মুছে ফেলবে যখনই আমরা এখানে নিয়ে আসছি, ইরেজার টুলটা সিলেক্ট করে একটা গোলাকৃতি ধারণ করেছে। আমরা ব্রাশ টুলে দেখেছি, যখন ব্রাশ সিলেক্ট করতাম সে একটা নির্দিষ্ট সাইজ দিত, তার এরিয়াটা দেখাতো যে তার কাভারেজ এরিয়া হচ্ছে এতটুকু। এখানে ইরেজারও একটা কাভারেজ এরিয়া দেখা যাচ্ছে, আপনি চাইলেই সেটা অনুসারে কাজ করতে পারেন। এই এরিয়াটাকে বড় ছোট করা যায়। আমরা কিভাবে বড় ছোট করেছিলাম, এখানে থার্ড ব্র্যাকেট, এখানেও তার ব্যতিক্রম কিছুই না। থার্ড ব্র্যাকেটের মাধ্যমে আপনি বড় এবং ছোট করতে পারেন। তো এই এরিয়াটার উপর ডিপেন্ড করে সে মূলত ইরেজ করবে। আমি এটাকে যত বড় করলাম, এবার দেখেন আমি সেভাবে ড্র্যাগ করছি, নিচেটাকে অফ করে, তাহলে বুঝতে পারবেন আপনারা এটা কি করছে।
ইরেজ করে দিচ্ছে। কোন লেয়ারটা ইরেজ করছে? যেই লেয়ারটা সিলেক্ট থাকবে সেই লেয়ারটা ইরেজ করে দিচ্ছে। এর নিচে দিয়ে এটা কি দেখা যাচ্ছে? এগুলো ট্রান্সপারেন্ট। আমরা বুঝতে পারছি এখানে ফাঁকা অংশ হয়ে যাচ্ছে, তার মানে এখান দিয়ে এখন আমরা যেটাই রাখবো সেটাই দেখা যাবে। বুঝতে পেরেছি বিষয়টা? আচ্ছা, তার মানে আমার এটা কাজ করছে তার নির্দিষ্ট সাইজের উপরে, যে সাইজটা যত বড় করব ততটুকুই হবে। আমরা এখানে আসি, দেখেন ইরেজার টুল দিয়ে যেভাবে ড্র্যাগ করছি সে সেভাবেই ইরেজ করে দিচ্ছে। এটার কি দরকার আছে আমাদের? ইউজ করতে পারবো? কোথায় ইউজ করতে পারবো আগে একটু জেনে নিই আমরা। কোথায় কোথায় ইউজ করা যেতে পারে? ইমেজের ব্যাকগ্রাউন্ড ইরেজ করার জন্য বা ফেলে দেওয়ার জন্য। আমরা যখনই ডিজাইন করব, বিভিন্ন পেপারে ডিজাইন করতে হবে, বিভিন্ন ওয়েবসাইট ডিজাইন করতে হবে, তখন ছবিকে এনে বসাতে হবে। ছবিকে বসালাম, ছবির চারপাশের সাদা কালার সহ এসে বসে রইলো, দেখতে কি ভালো লাগবে? দেখতে কিন্তু ভালো লাগবে না। তার মানে আমার চারপাশে সাদা কালারগুলোকে ফেলে দিতে হবে বা ব্যাকগ্রাউন্ডটাকে ইরেজ করে ফেলে দিতে হবে, তখনই আমার ইরেজার টুলটা হেল্প করবে। তো এটা হচ্ছে বেসিক সিস্টেম, যে আমরা ইরেজার টুলটাকে নর্মালি এইভাবে ড্র্যাগ করে করে যেগুলো দরকার নেই সেগুলো মুছে দিতে পারে। শুধু কি সাদা কালার নাকি কালো কালার ইরেজ হবে? এখানে যা থাকবে সেটাকে টান দেবো, সাথে সাথে কি হয়ে যাবে? ইরেজ হয়ে যাবে। তার মানে আমরা ইরেজার টুলের ইউজিং প্রসেসটা, অর্থাৎ বেসিক ইউজিং প্রসেস যেটা, সেটা বুঝতে পেরেছি। আচ্ছা, এখানে একটা কাজ করি। সবসময় একটা কপি রেখে দেবো যেন আবার ব্যাকআপ কাজটাকে আমরা করতে পারি। তো এখানে আসার পর এবার দেখি এটা আর কি কি আছে সিস্টেমটা। এখান থেকে আপনি যে ব্রাশ করবেন, অর্থাৎ এটা কি ইরেজ করবেন, কয়েকটা ওয়েতে ইরেজ করতে পারেন। একটা হচ্ছে অনেক সফট করে ইরেজ করতে পারেন, অনেক হার্ড করে ইরেজ করতে পারেন। সফট করে যদি ইরেজ করি তাহলে কি হবে? চারপাশটা স্মুথ থাকবে। আমরা এখান থেকে সফটওয়্যার যেটা আছে এটাকে সিলেক্ট করলাম, এরপর ব্রাশ করছি, দেখেন কি হয়েছে, চারপাশটা সফটওয়্যার হয়ে আছে। এটা বোঝা যাচ্ছে না, আমরা তখনই ভালো বুঝতে পারবো যখন আমার ব্যাকগ্রাউন্ডে ডিফারেন্ট একটা কালার দেবো। তো আমরা একটা ব্যাকগ্রাউন্ডে ডিফারেন্ট কালার দিই, যেটা থেকে আমাদের বোঝার একটা অবস্থান সৃষ্টি হবে। এবার নিচে একটা অন্য কালার দিয়েছি, এটাকে অন রাখলাম, উপরেরটাকে ধরে সফট কালার নিলাম, একদম সফট কালার নিয়ে এবার ব্রাশ করে দিচ্ছি। কি হচ্ছে? অনেক স্মুথ হয়ে গেছে না? এই জায়গাটা আসলে কি আমি এই কালার দিয়েছি নাকি ইরেজ করে দিয়েছি, কে বলতে পারবে? হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডের নিচ থেকে দেখা যাচ্ছে। এই হচ্ছে বিষয়টা। অনেকেই ভাববেন যে কি হলো, ইরেজ করতেছে উল্টো কালার আসতেছে, তাই না? আচ্ছা, তো এখান থেকে আমরা দুটো ওয়ে করতে পারি। যখন আমাদের হার্ড দরকার হার্ডটা ইউজ করতে পারবো, যখন আমাদের সফট দরকার সফটটা ইউজ করতে পারবো। অপাসিটি কি কাজ করে বলার প্রয়োজন নেই। তারপর ফ্লোটা কি করবে বলেন তো? ফ্লো কি কাজ করে? ব্রাশে দেখেছিলাম না ফ্লো? আপনি ইরেজ করছেন, ইরেজের গতিটা কি হিসেবে আপনি নিয়ে যাচ্ছেন, সে ফ্লোর মাধ্যমে ওইটা দেখা যাবে। এই হচ্ছে বিষয়টা। তো আমরা একটু দেখি ইরেজার টুলের নর্মাল সিস্টেমটা দেখে নিলাম। এইভাবে যেটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা ড্র্যাগ করব, এটা ইরেজ হয়ে যাবে। বাট এর সাথে ডিফারেন্ট কি কি আছে? আর ডিফারেন্ট যেটা আছে সেটা হচ্ছে নিচের দুইটা। এই দুইটা থেকে আমাদের অনেকভাবে কাজে লাগাতে হবে দুইটাকে। কি করে দেখি? ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল যেটা আছে এটা একভাবে কাজ করবে, ম্যাজিক ইরেজার টুল একভাবে কাজ করবে। শুরুতে আমরা ম্যাজিকটাকে দেখবো। ম্যাজিক মানে কি? জাদু, তাই না? তো ম্যাজিক ইরেজার টুল আমরা আগেও দেখেছি, ম্যাজিকটা সেটা হচ্ছে ম্যাজিক সিলেকশন। সেখানে কি করতো? একটা কালারকে আমরা কি করতাম, ক্লিক করলেই পুরো কালারটা সিলেক্ট হয়ে যেত। এখানে ম্যাজিক ইরেজার টুল কি করবে? যেই কালারটাকে সিলেক্ট করবেন সে ওই কালারটাকে ইরেজ করে দেবে। এখন আমি আগের বার যেটা করেছিলাম, ইরেজার টুলে গিয়ে যখন সাইডগুলোতে আসতেছি তখন ঠিক ব্যবহার করতে পারতেছিলাম না। আমরা একটু দেখি, হয় বেশি চলে যাবে অথবা থেকে যাবে। এখানে দেখেন একটু রয়ে গেছে। এভাবে ধরে 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 ইরেজ করতে আমার কি অনেক বেশি সময় লাগবে না? অনেক বেশি সময় লাগবে। তো আমরা এটাকে একটু সহজ করে ফেলতে পারি, সেটা হচ্ছে ম্যাজিক ইরেজারের মাধ্যমে। কি করে দেখেন, আমরা এখান থেকে ম্যাজিক ইরেজার সিলেক্ট করলাম, এবার বলছি সাদা কালার যেটা আছে এটা আমি ইরেজ করে দেব। সাদার উপরে ক্লিক করলাম, সাদাটা ইরেজ হয়ে গেছে। এবার আমার দেখেন মোবাইলটা, এটাকে আমি যেভাবে ইচ্ছা সেভাবে, যেখানে ইচ্ছা সেখানে নিয়ে রাখতে পারতেছি। রাখা যাচ্ছে না? আমি একটা ব্যানার বানাচ্ছি, সে ব্যানারের উপরে নিয়ে মোবাইলটাকে রেখে দিচ্ছি। এবার ছোট বড় করব, আমি মোবাইলটাকে শুধু ছোট বড় করতেছি। দেখেন দরকার আছে কি এটা? কারণ ম্যাজিক ইরেজার টুল অনেক সহজ এবং দেখতে বা কাজ করতে অনেক ভালো লাগতেছে। এখন বলেন দুইটার ভিতরে কোনটা ইউজ করবেন বেশি? ম্যাজিক কি সবসময় ব্যবহার করতে পারবেন? ব্যাকগ্রাউন্ডে যখন অনেক বেশি কালার থাকবে তখন এটা ইউজ করা যাবে না। তার মানে সময় বলে দিবে আপনি কোনটাকে কখন ইউজ করবেন। আচ্ছা, তার মানে এটা অনেক সহজ, দেখে ভালো লাগছে।
তারপর একটা রয়েছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। নাম থেকে বলতে হবে আপনাদের আসলে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল কি কাজ করে বলেন তো? ব্যাকগ্রাউন্ডকে ইরেজ করে দেয়। আসলে কি তাই? নামে তাই বলে। আচ্ছা, এই ডিজাইনটাতে ব্যাকগ্রাউন্ড কোনটা আর ফরগ্রাউন্ড কোনটা বলেন তো? হোয়াইট আর ফরগ্রাউন্ড ইমেজটা। তো এটা বলেছে কি, সে বলেছে যে আপনার ব্যাকগ্রাউন্ডটাকে সেটা ইরেজ করবে। তা আমরা দেখি ব্যাকগ্রাউন্ডকে ইরেজ করে কিনা। সে প্রেস করতেছি, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড ইরেজ করতেছে। ফরগ্রাউন্ডের উপর দিচ্ছি, এটাও তো ইরেজ হয়ে গেল। তাহলে কি এটা শুধু ব্যাকগ্রাউন্ড করছে? না, নাম থেকে এখানে একটু কনফিউশনের বিষয় আছে। শুধু যে সে ব্যাকগ্রাউন্ড ইরেজ করতে পারবে তা না। এটা কেমন, আমাদের এই দুইটা কালারের মতো, একটা ফরগ্রাউন্ড কালার, একটা ব্যাকগ্রাউন্ড কালার। তাই বলে কি ব্যাকগ্রাউন্ড কালারকে আমরা উপরে দিতে পারি না? পারি। এখানে নামটাও ঠিক ওই রকমই। তবে এখানে কাজ করাতে বেশ কিছু সুবিধা আছে এবং বেশ কিছু সিস্টেম আছে যেটা আপনাকে ইরেজ করতে আরো সহজ করে দেবে বিষয়গুলোকে। যখন আপনি পারবেন না ম্যাজিক ইরেজার টুল দিয়ে বা নর্মাল ইরেজার দিয়ে ইরেজ করতে, তখন আপনি এটার হেল্প নিতে পারেন। এটা কাজ করে তিন ভাবে। কিভাবে কাজ করে দেখেন। ফার্স্ট টাইম যেটা আছে, এটার নাম হচ্ছে স্যাম্পলিং। স্যাম্পলিং কন্টিনিউয়াস, লিখে ফেলেন, এটাকে একটু লিখতে হবে আপনাদের। প্রথম যেটা, এটার নাম হচ্ছে স্যাম্পলিং কন্টিনিউয়াস। দেখি স্যাম্পলিং কন্টিনিউয়াসটা কিভাবে কাজ করে, লিখেছেন? সমস্যা নেই, আমরা এখান থেকে বুঝতে পারবো। আচ্ছা, এখানে কি কি আছে দেখি। এটাকে যখন নিয়ে আসছে আগের মতো সে একটা এরিয়া তৈরি করে নিয়েছে ব্রাশের সাইজের মতো। আমরা চাইলে থার্ড ব্র্যাকেট দিয়ে এটাকে ছোট কিংবা বড় দুইটাই করতে পারি। বাট এখানে মাঝখানে একটা প্লাস সিম্বল দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছি। এই প্লাস সিম্বলটা কি কাজ করবে কেউ বলতে পারবেন? বলা যাচ্ছে না। আমরা এই প্লাস সিম্বলটা দেখেছিলাম অন্য কোনো একটা টুলের ভিতরে। আমরা সবসময় একটু কম্পেয়ার করার চেষ্টা করব অন্য কোনো টুলের সাথে মিলে কিনা। কোন টুলে দেখেছিলাম? আমরা যখন এখানে করে কাজ করেছিলাম তখন হিলিং ব্রাশ টুলে দেখেছিলাম, ক্লোন স্টাম্প টুলে দেখেছিলাম, তাই না? হ্যাঁ, এখানে ইরেজার টুলের মাঝখানে এখানে যখন ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলে এসে প্রথমটা সিলেক্ট করলাম স্যাম্পলিং, তখন এখানে প্লাস সিম্বলটা ওইরকমই কিছু একটা কাজ করছে। সেটা হচ্ছে প্লাস সিম্বলটা যেখানে থাকবে সে শুধুমাত্র ওই কালারটাকে ইরেজ করবে। প্লাস সিম্বলটা হচ্ছে তার স্যাম্পল। এই স্যাম্পলটা যেখানে থাকবে সে শুধুমাত্র ওই কালারটাকেই ইরেজ করবে। দেখেন এখানে প্লাস সিম্বলটা কোথায় আছে? সাদার উপরে। ইরেজ করছে কাকে? সাদাটাকে। আমি এটাকে আস্তে আস্তে ড্রাগ করছি, দেখেন ড্রাগ করলে আস্তে ইরেজ হয়ে যাচ্ছে। ইরেজ করতে করতে এসে আমি যখন ব্ল্যাকের উপরে চলে এসেছি, আমার ব্ল্যাকটা কি ইরেজ হয়েছে? কেন ইরেজ হয়নি বলেন তো? হ্যাঁ, এই হচ্ছে বিষয়টা। সাদাটা প্লাসের উপর, মানে প্লাসটা সাদার উপরে আছে তাই এটা যাচ্ছে না। বাট আমি যদি এখন এই প্লাসটাকে নিতে নিতে ব্ল্যাকের উপরে নিয়ে যাই, বলেন তো ব্ল্যাকটা ইরেজ হবে কিনা? হ্যাঁ, তার কারণ কি আমি বলেছেন প্লাস যে কালার উপর থাকবে সেই কালারটাকে সে ইরেজ করবে। এবার আমরা প্লাসটাকে ব্ল্যাকের উপর নিয়ে গেলাম, দেখেন এবার ব্ল্যাক চলে গেছে। এতক্ষণ কিন্তু যায়নি, এতক্ষণ গিয়েছিল, যায়নি। তার মানে স্যাম্পলিং ওয়ান্স টুলের কাজটা, কন্টিনিউয়াস টুলের কাজটাকে বুঝতে পেরেছে। প্লাস সিম্বলটা যেখানে থাকবে, যে কালারটার উপরে থাকবে, শুধুমাত্র ওই কালারটাকে সে ইরেজ করবে। আপনারা এইভাবে নোট করে ফেলেন। আচ্ছা, তারপর যে টুলসটা আছে আমরা এগুলো একটু পরে দেখছি, একবার দেখলে আমরা বুঝে যাব। সেটা হচ্ছে স্যাম্পলিং ওয়ান্স। স্যাম্পলিং ওয়ান্স, হ্যাঁ সেকেন্ড 2 নাম্বারটা। অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের ভিতরে আমরা সিলেকশন যেরকম সাব সিলেকশন রয়েছে, কয়টা সাব সিলেকশনের কথা মনে আছে? 4টা সাব সিলেকশন রয়েছে। এখানে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের ভিতরে 3টা সাব ইরেজার টুল রয়েছে যেগুলো কাজ করতে বিভিন্নভাবে হেল্প করবে। প্রথমটা আমরা দেখেছি স্যাম্পলিং কন্টিনিউয়াস, সেকেন্ডটা হচ্ছে স্যাম্পলিং ওয়ান্স। স্যাম্পলিং ওয়ান্স এর কাজ হচ্ছে প্রথমবার অর্থাৎ ফার্স্ট ক্লিকে আপনি যে কালারটা দেখিয়ে দিবেন শুধুমাত্র সে টোটালি ওই কালারটাকেই ইরেজ করবে, আর অন্য কোনো কালারকে ইরেজ করবে না। তো এবার আমরা এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এবার ফার্স্ট ক্লিকটাতে কি দেখালাম? সাদা কালার। যেদিকেই যাচ্ছে সে সাদা কালারটাকে ইরেজ করছে। দেখেন
আনতে আনতে আমি কি করলাম, প্লাস সিম্বলটাকে কালার উপর নিয়ে আসলাম, কই ইরেজ করছে না তো, কেন ইরেজ করছে না বলেন তো? হ্যাঁ, প্রথমবার ফার্স্ট ক্লিকে আমি যে কালারটা দেখিয়েছি শুধুমাত্র সে ওই কালারটাকে ইরেজ করছে। এই হচ্ছে টোটালি বিষয়। ক্লিয়ার করতে পেরেছি? ওকে। Sampling once. তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ যেটাকে আপনার স্যাম্পলিং ব্যাকগ্রাউন্ড সোয়াচ বলতে পারেন। ব্যাকগ্রাউন্ড সোয়াচ, স্যাম্পলিং ব্যাকগ্রাউন্ড সোয়াচ। আচ্ছা, আমরা এবার ব্যাকগ্রাউন্ড সোয়াচটাকে দেখি এটা কি করে কাজ করে। ব্যাকগ্রাউন্ড সোয়াচটা কাজ করবে, এখানে যে ব্যাকগ্রাউন্ড কালারটা সিলেক্ট থাকবে সেই কালারের উপরে আপনি এই ব্যাকগ্রাউন্ডের ভিতরে যে কালার সিলেক্ট করে দেবেন, শুধুমাত্র সে এই টোটাল কালারের ভিতরে ওই কালারটাকে সিলেক্ট করবে, ইরেজ করবে টোটাল ডকুমেন্টের ভিতরে। যেমন আমি আইড্রপার আমরা ইউজ করতে জানি না। আপনি এখান থেকে যে কোনো একটা কালারকে আপনার কালার প্লেটে নিয়ে আসতে চান, তাহলে আইড্রপার আপনাকে হেল্প করবে। আইড্রপারের শর্টকাট কি হচ্ছে আই প্রেস করলে যে কোনো টুলে থাকা অবস্থায় আপনি আইড্রপারে চলে যাবেন। অথবা এখানে একটু খেয়াল করেন তাহলে দেখতে পাবেন আইড্রপার নামে একটা টুলস রয়েছে। এই টুলে আসার পরে এটা একটা পিকারের মতো হয়ে আছে। আপনি এখান থেকে যেই কালারটাকে সিলেক্ট করবেন সেই কালারটা এখানে ফরগ্রাউন্ডে চলে আসবে। এখন আমি চাচ্ছি এই কালারটাকে সিলেক্ট করতে, আমার এখানে কি এই কালারটা আছে? নেই। আমি এখান থেকে এই কালারটাকে একটা প্রেস করলাম, দেখেন সাথে সাথে এটা এখানে চলে আসছে। আমাদেরকে কালার পিক করতে হয় না? অনেক সময় অনেক জায়গায় কালার দেখি, কিন্তু এখান থেকে ডাবল ক্লিক করে কি মিলাতে পারি? মেলানো যায় না। তো আজকে থেকে আমরা আইড্রপার দিয়ে সেই জায়গা থেকে কালারকে হুবহু পিক করে নেব। ঠিক আছে? এখান থেকে এবার দেখেন আমি এই কালারটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আমি চাচ্ছি এই কালারটা টোটাল ডকুমেন্টে যে যে জায়গায় আছে সেখান থেকে আমি ইরেজ করে দেব। ঠিক আছে? তো তার জন্য আমাকে ইউজ করতে হবে কি টুলটা? ইরেজার টুলের ভিতরে কোনটা ইউজ করতে পারি? স্যাম্পলিং ব্যাকগ্রাউন্ড সোয়াচ। তার জন্য শর্ত হচ্ছে কালারটা ব্যাকগ্রাউন্ডে থাকতে হবে, কিন্তু আমার আছে কোথায়? ফরগ্রাউন্ডে। আমি এটাকে কি করতে পারি? এখান থেকে আমরা ক্লিক করলে এটা এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে, অথবা শর্টকাট কি এক্সপ্রেস করলেই এক্সচেঞ্জ হয়ে যায়। ঠিক আছে? ফরগ্রাউন্ড চলে যাবে ব্যাকগ্রাউন্ডে, ব্যাকগ্রাউন্ড চলে যাবে ফরগ্রাউন্ডে। এবার আমি এটাতে সিলেক্ট করে এই পাশে ক্লিক করছি, ইরেজ হচ্ছে কি? কেন ইরেজ হচ্ছে না বলেন তো? এখানে ওই কালারটা নেই। এখানে দেখি হচ্ছে কি? হচ্ছে না। আমরা একটু ঝুম করে আসি, এখানে আস্তে আস্তে এই পর্যন্ত আসি। এবার হয়েছে? কেন হয়েছে বলেন তো? সিমিলার কালারটা পেয়েছে। তার মানে কোনো একটা ডকুমেন্ট, কোনো একটা ডিজাইনের ভিতর থেকে জাস্ট সিঙ্গেল একটা কালারকে ইরেজ করে দেবে, বাকিগুলো থেকে যাবে। সম্ভব? সেটার জন্য হেল্প করছে আমাদেরকে ব্যাকগ্রাউন্ড সোয়াচ যে কালারটা আছে সেটা। এখানে আর কি কি রয়েছে আমরা একটু দেখি। এই অপশনগুলোর ভিতরে টলারেন্সটা আমরা সবাই এখন বুঝতে পারছি। কে কি করবে? ইরেজ করবে, তার একটা গতি থাকতে হবে, তার একটা শক্তি আছে। সেই শক্তিটাকে আমরা চাইলে যে কোনো সময় বাড়াতে বা কমাতে পারো। বাট এখানে একটু দেখি কি আছে। এখানে তিনটে বিষয় রয়েছে, ফাইন্ড এজ, কন্টিজিয়াস, ডিসকন্টিজিয়াস। কন্টিজিয়াস, ডিসকন্টিজিয়াস মনে আছে?
মনে আছে কি? আচ্ছা, তা একটা স্যাম্পল দেখি। ডিসকন্টিজিয়াস সিলেক্ট করা আছে, আমরা কিছুক্ষণ আগে কন্টিজিয়াসে টিক মার্ক দিয়েছিলাম আর উঠিয়ে দিয়েছিলাম যখন আমরা পেইন্ট বাকেটের কাজ করেছিলাম। এখানে এটাই ওইটা, জাস্ট নাম আকারে দেওয়া আছে, টিক মার্ক না। কন্টিজিয়াস মানে হচ্ছে টিক মার্ক দেওয়া, আর কন্টিজিয়াস না দিয়ে যখন ডিসকন্টিজিয়াস দেবো তখন কি হবে? টিক মার্ক। হ্যাঁ, আচ্ছা দেখি ডিসকন্টিজিয়াস থাকা অবস্থায় আমি এখান থেকে যে কোনো ইরেজারের, ব্যাকগ্রাউন্ড ইরেজারের যে কোনো টুলসে আমি সেম কাজ করতে পারবো। দেখেন তিনটাতে ক্লিক করলে একই অপশন। আচ্ছা, তো ফার্স্ট যেটা আছে এটা সিলেক্ট করলাম, অথবা সেকেন্ড যেটা আছে স্যাম্পলিং ওয়ান্সে ক্লিক করলাম। দেখি আমি সর্বপ্রথম ক্লিকটা সাদা কালারের উপরে করছি, সাদা কালারের উপরে করলাম, তার মানে আমি এখন টোটালি ডকুমেন্টে যেখানে সাদা কালার থাকবে সে এরেজ করে দেবে, তাই না? এখানে আসতেছি, আসার পরে এখানে আসি, এই পর্যন্ত নিয়ে আসলাম। সরি, আমি একটু ইন্টারাপ্ট করি, ডিসকন্টিজিয়াস না দিয়ে কন্টিজিয়াস দিই, তাহলে বুঝতে পারেন। এখানে আসছি, দেখেন প্রেস করতেছি, সাদা কালার ওটা কি যাচ্ছে মোবাইলের কালারটা? এখানে আসি, দেখেন এই পর্যন্ত এখনো যাচ্ছে না। এখানে এখানে কিন্তু ইরেজ হচ্ছে, বুঝতে পারছি বিষয়টা? এখানে ইরেজ হচ্ছে কিন্তু এখানে ইরেজ হচ্ছে, তার রিজনটা হচ্ছে আমি এখানে কন্টিজিয়াস দিয়ে রেখেছি, এখান থেকে ডিসকন্টিজিয়াস করছি। এবার দেখেন তো, এবার গিয়েছে, এবার কিন্তু চলে গেছে। তার মানে কি কালার ওভারলে করে সে চলে যেতে পারছে, তার রিজন একটা, আমি কন্টিজিয়াসটা উঠিয়ে দিয়েছি। আগের বারও পেন বাকেট টুলে ওই কাজটা হয়েছিল, মনে আছে? আর যখন পেন ফাইন্ড এজে যাব, সে অটোমেটিক সে ধরে নিবে তার এজ গুলাকে। যখন দেখবো যে আমার এজটা খুব ভালো কাজ করছে না, এজ কি বুঝি? যে কোনো একটা অবজেক্ট নিয়েছি, তার চারপাশে যে অবস্থানগুলো আছে সেগুলো এটার ভাষায় এজ বলছে। আপনি সেটাকে চাইলে যখন এজ নিয়ে কাজ করবেন তখন এজ মোডটাকে সিলেক্ট করে দিতে পারেন। তো এখান থেকে দুইটা বিষয় বুঝলাম, বিকজ এগুলো আগে আমাদের ছিল, তারপর সাথে টলারেন্সটা ছিল। এখানে কালারের ঘনত্ব কিন্তু পার্থক্য রয়েছে, একটু খেয়াল করেন। সাদা কালার ঠিক আছে, বাট সাদা কালারের ভিতরে ডিফারেন্ট রয়েছে, কিছুটা বেশি সাদা, কিছুটা একটু কম সাদা। হ্যাঁ, একটা লাইট ইফেক্ট রয়েছে, একটা ডার্কনেস রয়েছে। টলারেন্স যখন আপনি দেখতেছেন যে আপনার ইরেজার ঠিকভাবে কাজ করছে না, আপনি আরো ভালো করে ইরেজ করতে চান, তখন আপনার কি করতে হবে? টলারেন্সটা বাড়িয়ে দিতে হবে। আমরা একটু টলারেন্স আগে কমিয়ে দেখি, ইরেজার দিয়ে দিই, সবটা কি ইরেজ হয়েছে? না। তার মানে আমার ইরেজার টুলের টলারেন্সটা কি করতে হবে? বাড়াতে হবে। এবার আমরা একটু বাড়িয়ে দেখব টলারেন্স ভ্যালুটা। এবার এখান থেকে 50 বা তার অধিক করে দিলাম, 55 করে দিলাম। এবার দেখেন তো, এবার হয়েছে? হয়েছে। বাট তারপরে দেখেন ভিতরে একটা সাদা কালার রয়ে গেছে মনে হচ্ছে। তারপর আমি এখান থেকে আরো বাড়িয়ে দিলাম, 100% করে দিলাম। এবার দেখি তার চাইতে বেশি ইরেজ হয়েছে, বুঝতে পেরেছি কি? আচ্ছা, এই হচ্ছে টলারেন্সের কাজটা, এবং আমরা প্রত্যেকটা কাজ কিভাবে দেখেছি। ইরেজার টুলে টোটাল যে বিষয়গুলো ছিল, ফার্স্ট ইরেজার টুল, এটা হচ্ছে বেসিক ইরেজার, আপনি ড্র্যাগ করার মাধ্যমে এটা ইরেজ করতে পারবেন। ম্যাজিক ইরেজার হচ্ছে যে কালারটা সিলেক্ট করবেন অটোমেটিক সেই কালারটাকে সে মুছে দেবে। আর ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের ভিতর তিনটে স্টাইল রয়েছে। নাম্বার 1 রয়েছে স্যাম্পলিং কন্টিনিউয়াস, নাম্বার 2 যেটা রয়েছে সেটা হচ্ছে কি স্যাম্পলিং ওয়ান্স, থার্ড যেটা রয়েছে স্যাম্পলিং ব্যাকগ্রাউন্ড শোয়াজ। প্রত্যেকটার কাজ কি আমরা বুঝতে পেরেছি? অনেক কঠিন মনে হয়েছে না সহজ মনে হয়েছে? বিষয়টা আসলেই সহজ যদি আপনি সহজ করে নিতে পারেন। এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। তারপরে যেটা আছে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে লেয়ার। লেয়ার লকিং এর কিছু প্রসেস রয়েছে, আমরা উপরে দেখতে পাচ্ছি এগুলো কি কাজ, কোনটার কি কাজ করে এবং কোনটা কখন ইউজ করব। লেয়ার লক রয়েছে টোটাল চারটা চারভাবে কাজ করে, আমরা ডিফারেন্ট ওয়েতে সেগুলোকে কাজ করাতে পারবো। প্রথম যে লকটা আছে এটার নাম হচ্ছে লক ট্রান্সপারেন্ট পিক্সেল। আমরা একটু লিখতে হবে এবার, লক ট্রান্সপারেন্ট পিক্সেল। আমি একটা অবজেক্ট তৈরি করলাম, এই অবজেক্টটার এখন কালার পরিবর্তন করতে চাচ্ছি। এই অবজেক্টটা আসলে কি দিয়ে তৈরি হয়েছে বলেন তো? সিলেকশন করেছি, এবং সেটা একটা পিক্সেল, এটার ভিতরে সব হচ্ছে পিক্সেলের সমন্বয় তো কাজ করে এটা, তাই না? পিক্সেল দিয়ে অবজেক্টটা তৈরি হয়েছে, সিলেকশন করেছি, সিলেকশন করে তার এরিয়া নির্ধারণ করেছি, সেই এরিয়ার ভিতরে নির্দিষ্ট পরিমাণ পিক্সেল আছে, সেটা দিয়ে আমরা মূলত এটাকে দেখতে পাচ্ছি। এখন এই অবজেক্টটার আমি কালার পরিবর্তন করতে চাই, কি করে করব বলেন তো?
অবজেক্টটা আমরা একটা অবজেক্ট বানানোর পর কি কালার পরিবর্তন করতে পারি না? কি করে? হ্যাঁ, সিলেক্ট করতে হবে। কি করে সিলেক্ট করব? কন্ট্রোল ধরে থাম্বনেলে ক্লিক করলে সিলেকশন এরিয়াটা তৈরি হয়ে যাবে। মনে আছে কি আমাদের? ওকে, কন্ট্রোল ধরলাম, থাম্বনেলে একটা ক্লিক করলাম, সিলেকশন এরিয়াটা তৈরি হয়ে গেল। দেন আমি এখান থেকে যে কোনো একটা কালারকে সিলেক্ট করব। সিলেক্ট করে এবার কি করছি? অল্টার ডিলিট অথবা কন্ট্রোল ডিলিট যেটা দিতে চাই সেটা আমরা দিতে পারি। হ্যাঁ, কি এসি রিমোট লাগবে? ওকে, কন্ট্রোল ডি প্রেস করলাম, আমারটা কালার চেঞ্জ হয়ে গেল। এইভাবে তো নিয়ম, তাই না? আসলে এভাবে নিয়ম না। কেন নিয়ম না? না, ডাবল ক্লিক করলে এটা হবে না। এটা যদি শেপ হতো তাহলে ডাবল ক্লিক করে আমরা চেঞ্জ করতে পারতাম। কেন এটা নিয়ম না বা কেন এটা সলিড নিয়ম না সেটা বলছি। এজন্যই আমরা হয়েছে, সেটাও সমস্যা না। সমস্যা যেটা হলো, আপনি যদি এভাবে চেঞ্জ করেন কালারটা অ্যাকুরেট চেঞ্জ হয় না। এখন আপনারা বলতে পারেন কি বলেন অ্যাকুরেট চেঞ্জ হয় না? আমি তো দেখতেই পাচ্ছি। আসলে দেখি আমরা এবার এটা একটু ঝুম করি, অ্যাকুরেট ভাবে চেঞ্জ হয়েছে কিনা দেখি। এখানে আপনাকে অন্য কোনো ডিফারেন্ট কালার দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে লাল কালারটা আভা কিন্তু এখানে রয়ে গেছে, এখানে ওই শ্যাডোটা রয়ে গেছে। আপনি যদি কন্ট্রোল ধরে এভাবে ক্লিক করে চেঞ্জ করেন সব সময় লাস্ট পিক্সেলটা বাদ যাবে। আমরা যদি এখানে খেয়াল করি, দেখেন শ্যাডো পিক্সেল যেটা আছে, আমি কন্ট্রোল ধরে সিলেক্ট করলাম, এই পিক্সেলটা কি ধরতে পেরেছে সে? তাহলে এই পিক্সেলের কালার কি চেঞ্জ করতে পারবে? আপনি 100% কালার চেঞ্জ করতে পেরেছেন না? তার মানে এটা স্মুথ হয়নি, তার বাহিরে একটা কালার রয়েই গেছে। এবং আমরা মেবি সবাই একটু সূক্ষ্ম নজরে তাকালে সেটা বুঝতে পারবো। আগে কেমন ছিল? একদম 100% অবস্থা ছিল এরকম। সূক্ষ্ম নজরে তাকাই, কন্ট্রোল ধরলাম, কন্ট্রোল ধরে এবার দেন এখান থেকে এটাকে রেড কালার দিচ্ছি, দেন অল্টার দিলাম, কন্ট্রোল ডি দিলাম। আপনার তার চারপাশে কি একটা দেখতে পাচ্ছেন? স্মুথ কিন্তু হয়নি। তাহলে কি প্রসেস রয়েছে একদম 100% চেঞ্জ করার জন্য? সেটাই আপনাকে করে দেবে এই লক প্রথমটা, যেটা হচ্ছে ট্রান্সপারেন্ট পিক্সেল আমরা বলে থাকি। এই ট্রান্সপারেন্ট পিক্সেলটা আপনারা যখনই কোনো একটা অবজেক্টকে সম্পূর্ণরূপে চেঞ্জ করতে চাইবেন কালারটা, তখন আপনি এই ট্রান্সপারেন্ট লকটা করে নেবেন। যখনই ট্রান্সপারেন্ট লকটা করে নেবেন, এবার যদি আপনি চান কালার চেঞ্জ করতে, তাহলে আপনি সহজে করতে পারেন। নাম্বার ওয়ান, মানে সহজ পদ্ধতি যেটা, সেটা হচ্ছে যে কোনো একটা কালারকে আপনি সিলেক্ট করেছেন। আমি বললাম এই কালারটা আমি এটাতে দিতে চাচ্ছি। আমরা আগে কন্ট্রোল ধরে প্রেস করেছিলাম, এবার দরকার নেই, এবার জাস্ট অল্টার ডিলিট দেন। শুধু এই অংশটুকু চেঞ্জ হয়েছে। যদি আমরা এই অংশ এটা না করতাম, অল্টার ডিলিট দিলে কি হতো বলেন তো? পুরোটা হয়ে যেত। বুঝতে পেরেছি কি? তার মানে প্রথম যে লকটা রয়েছে, লক ট্রান্সপারেন্ট পিক্সেল, এটা করলে আমরা দুইটা জিনিস পাচ্ছি। একটা হচ্ছে অবজেক্টটা যতটুকু অতটুকুই কালার আসবে এবং সেটা 100% আসবে। এবার থেকে কালার যদি চেঞ্জ করি, কিভাবে করবে? এভাবে না, কন্ট্রোল ধরে লক করে। ঠিক আছে, লিখে ফেলে এবার এটাকে। 100% কালার চেঞ্জ করার জন্য যে কোনো অবজেক্টের ভিতরে আমরা লক ট্রান্সপারেন্ট পিক্সেলটাকে ব্যবহার করব। আচ্ছা, সেকেন্ড যে লকটা আছে একটু দ্রুত লেখার চেষ্টা করবেন। সেকেন্ড যে লকটা আছে, লক ইমেজ পিক্সেল, লিখে নেন লক ইমেজ পিক্সেল। আমরা কাজ করার সময় মাঝে মধ্যে যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে যে একটা অবজেক্ট তৈরি করে ফেলেছি, এবার চাচ্ছি যে এটা আর কখনোই যেন কালার পরিবর্তন না হয় এটার। বাট যখন অনেক বেশি আইড্রপার দিয়ে কালার পিক করা, অল্টার ডিলিট, কন্ট্রোল ডিলিট দেওয়া শুরু করি, কালার পরিবর্তন করতে যাই, তখন হুট করে দেখা যাচ্ছে যেটা চাচ্ছি এটাও হয়ে যাচ্ছে, যেটা চাচ্ছি না ওটাও হয়ে যাচ্ছে। যদি আপনি মনে করেন যে এটাকে আপনি কোনোভাবে আর কালার চেঞ্জ করতে চান না, এই ইমেজটা বা এই অবজেক্টটার ভিতরে যে যতটুকু আছে এই কালারটা ফিক্স থাকবে, তাহলে আপনি এটাকে ইউজ করতে পারেন লক ইমেজ পিক্সেল। লক ইমেজ পিক্সেল প্রেস করলাম, প্রেস করার পর এবার দেখেন আমার এখানে
ব্যাকগ্রাউন্ডে কি কালার আছে, রেড কালার। আমি কন্ট্রোল ডিলিট দিলে তো রেড কালার হওয়ার কথা, তাই না? কন্ট্রোল ডিলিট দিচ্ছে, হচ্ছে কি, তার মানে কি বলছে সে, আপনি যতই চেষ্টা করেন এটা ইমেজটা লক করা আছে, পিক্সেলগুলো লক করা, এখানে কোনো কালার অ্যাপ্লাই হবে না। বুঝতে পেরেছি কি? তার মানে লক ইমেজ পিক্সেলটা ওই কাজটাই করছে, এছাড়া বাকি কাজ যেগুলো আছে আপনি সেগুলো করতে পারবেন, যেমন ছোট বড় করা বা আদার্স বিষয়গুলো মুভ করা, পজিশন চেঞ্জ করা। কি করতে পারবেন না, কোনো ধরনের কালারই এখানে ইউজ করা যাবে না। অর্থাৎ যখন আপনাদের প্রয়োজন হবে কালারটাকে স্টপ করে রাখা, যে কালার পরিবর্তন না হোক, তখন আমরা কি ইউজ করব, লক ইমেজ পিক্সেল। লিখে ফেলে এটাকে। এবার কোনো অবজেক্টের যদি কালারকে আমরা স্থির রাখতে চাই, পরিবর্তন করতে না চাই, সেক্ষেত্রে লক ইমেজ পিক্সেলটাকে ব্যবহার করব। এবার একটু খেয়াল করি, যখনই কোনো একটা লককে সিলেক্ট করি, সাথে সাথে তার ডান পাশে লকের সিম্বলটা চলে আসে, তার মানে এই লেয়ারটাতে লক রয়েছে, যে কোনো লক থাকতে পারে। এটাকে যদি উঠাতে চাই, তাহলে আমরা এই লকের উপরে প্রেস করলে আবার কিন্তু লকটা উঠে যাচ্ছে, তার মানে এখন সব কাজই হবে। ঠিক আছে। 3 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে লক পজিশন। এটা আমরা নাম শুনেই বুঝতে পারছি লক পজিশন কি কাজ করে। লক পজিশন লক পজিশনটা হচ্ছে এই অবজেক্টটাকে আর নড়াচড়া করতে দেবে না। লক পজিশন করলাম, দেন এবার দেখেন মুভ করছি, মুভ টুল দিয়ে ধরলাম, হচ্ছে কি, এটা কিন্তু আর নড়াচড়া করছে না। আপনি এটাকে আর নড়াচড়া কোনোভাবেই করাতে পারবেন না। নড়াচড়া মিনস এটাকে এখন ছোট বড়ও করতে পারবেন না। আমরা দেখেন এই লেয়ারটা সিলেক্ট আছে, আমরা এটাকে কন্ট্রোল টি প্রেস করছি, কন্ট্রোল টি ধরছে, ধরছে না, তার মানে এই পজিশন থেকে কোনোভাবে আর নড়বে না। এটা আপনাদের অনেক বেশি হেল্প করবে। যখন ছোট ছোট অবজেক্ট নিয়ে কাজ করবেন, তখন দেখবেন একটা ধরতে যাচ্ছেন আর একটা ধরে ফেলছেন, এটাকে মুভ করতে যাচ্ছেন আর একটা মুভ হয়ে যাচ্ছে, তখন যেটাকে স্থির রাখতে চাচ্ছেন সেটাকে লক পজিশনের মাধ্যমে আপনারা লক করে নেবেন। ঠিক আছে, ওইটা ওই জায়গায় ফিক্সড হয়ে গেছে। কোথায়, এখানে আসলাম, এরপর কি করতে, মানে নর্মালি এই অবজেক্টটাকে নড়াচড়া বা কিছু করা যাবে না, বাট আপনি অন্য কাজগুলো করতে পারবেন। হ্যাঁ, অন্য কাজগুলো করতে পারবেন। লিখেছি এটাকে আমরা। এবং 4 নাম্বার যেটা আছে এটা দেখানোর কিছুই নেই, এটা হচ্ছে অল লক, অর্থাৎ লক অল। এই তিনটা মিলে যা হবে তার সবগুলো এটার ভিতরে আছে। একটা দিয়ে দিবেন, তিনটার কোনো কাজই হবে না, তার মানে এই অবজেক্টটাকে আর কিছুই করা যাবে না। এখন কালার দেওয়া যাবে না, পজিশন চেঞ্জ করা যাবে না, তারপরে অবজেক্ট ছোট বড় করা যাবে না, কিছুই করা যাবে না, একদম স্থির হয়ে গেছে। লক অল, সর্বশেষ যেটা আছে এটা লক অল। ঠিক আছে, এগুলো হচ্ছে লেয়ার লক। 4টা লেয়ার লক ছিল, আমরা সেগুলো দেখার চেষ্টা করেছি, এবং এগুলো আমাদের যখন সময় হবে, কাজের প্রয়োজন হবে, তখন ইউজ করব। আপনি এগুলো যখন ওয়েব টেমপ্লেট বানাবেন বা অনেক বেশি লেয়ার নিয়ে কাজ করবেন, তখনই প্রয়োজনগুলো ফিল করবেন। তাই বাসায় গিয়ে এগুলো একদম মুখস্থ করে ফেলবেন যে কোনটার আসলে কি কাজ। দরকার হলে একবারের জায়গায় 3বার করে প্র্যাকটিস করবেন। ঠিক আছে। এটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে বেসিক, এটা সবসময় লক থাকবে। এটা সর্বপ্রথম যে লেয়ারটা নেওয়া হয় সবসময় লক হিসেবে থাকে। এটাকে আর চাইলে আমরা খুলে ফেলতে পারি, ডাবল ক্লিক করলেই দেখেন এটা প্রাইমারি লক, প্রাইমারি লক হিসেবে থাকে এটা। এখানে জাস্ট লকটার উপর ডাবল ক্লিক করে ওকে প্রেস করলে লকটা খুলে যায়। হ্যাঁ, ডিফল্ট থাকে। এখন আপনি ওই লকটা দিতে পারবেন না, অল লক দিলে একটা হয়ে যাবে এখান থেকে। তো এটা না, ওইটা আপনি আর পারবেন না। তো যখনই আপনি কোনো ডকুমেন্ট নেবেন, প্রাইমারি লকটা হয়েই থাকবে, ব্যাকগ্রাউন্ডটা লক থাকে। ব্যাকগ্রাউন্ড কেন লক হয়ে থাকে, তার রিজনটা হচ্ছে যদি ব্যাকগ্রাউন্ড লক না থাকে, আমি একটু খুলে দিচ্ছি, দেখেন আপনারা বিভিন্ন সময় কাজ করার ক্ষেত্রে অবজেক্টকে মুভ করতে হবে, তখন মুভ করতে গিয়ে দেখেন এই যে সাদাটা মুভ হয়ে যাচ্ছে, তখন এটা আপনার কাজ করতে অনেক বেশি আপনাকে জ্বালাবে। ওইটার জন্য তারা ডিফল্ট করে রেখেছে ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক লক হয়ে থাকবে। ঠিক আছে।
আচ্ছা, তারপর যেটা আছে সেটা হচ্ছে লেয়ার মার্জ। সিম্পল এবং সহজ একটা বিষয়, একবার দেখালে আপনারা বুঝে যাবেন বিষয়গুলোকে। মার্জ শব্দের অর্থ কি? একত্রিত করা। লেয়ার মার্জ তার মানে শব্দের অর্থ কি দাঁড়াতে পারে? লেয়ারকে একত্রিত করা। আচ্ছা, এখানে 4টা লেয়ার আমরা করলাম, এটা তলটা ধরে কপি করলাম। আমি চাইলে কিন্তু লেয়ার প্রত্যেকটাকে ধরতে পারছি, তাই না? ধরে ধরে আমি যেদিকে ইচ্ছে সেদিকে মুভ করতে পারছি। তো সবগুলোকে মুভ করা, চেঞ্জ করা, সবকিছু করার পরেও মাঝে মধ্যে আমাদের যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে 4টাকে আমি একসাথে করে ফেলবো। অর্থাৎ এতগুলো লেয়ার দরকার নেই। আপনি যখন ওয়েব টেমপ্লেটের কাজ করবেন দেখবেন যে 1500 লেয়ার হয়ে গেছে। এতগুলো লেয়ার কন্ট্রোল করা সহজ বিষয়? সহজ বিষয় না। বা যে কোনো সময় আপনার প্রয়োজন হলো যে এই 4টা আলাদা না, 4টা একসাথে থাকে, আমি একটা ধরবো যেন 4টাই একসাথে নিচে নামে, একসাথে কালার চেঞ্জ হয়, প্রয়োজন হতে পারে না? যদি এরকম প্রয়োজন হয় তখন আপনাদের দরকার হবে লেয়ারগুলোকে মার্জ করা। এই মার্জের জন্য আমরা কয়েকটা স্টেপ পাই, সেই স্টেপগুলো কি দেখেন। একটু রাইট বাটন ক্লিক করলে সেখানে পাচ্ছি মার্জ ডাউন, মার্জ ভিজিবল, ফ্ল্যাটেন ইমেজ। 3টা ওয়েতেই আমরা মার্জ করতে পারি। সর্বপ্রথম হচ্ছে মার্জ ডাউন। মার্জ ডাউনটা হচ্ছে আপনি যে লেয়ারটাকে সিলেক্ট করবেন সেই লেয়ারকে তার নিচের লেয়ারের সাথে মার্জ করে দেবে। মার্জ ডাউনের হ্যাঁ হ্যাঁ যে লেয়ারটাকে আমি সিলেক্ট করে মার্জ ডাউন দিব সেই লেয়ারটাকে তার নিচের লেয়ারের সাথে মার্জ করে দিবে। একটা লিখে ফেলে, এটা মার্জ ডাউন, সেটা যে লেয়ারকে সিলেক্ট করে মার্জ ডাউন করব সেই লেয়ারকে তার নিচের লেয়ারের সাথে মার্জ করে দেবে। মার্জ ডাউন সেটা হচ্ছে যে লেয়ার সিলেক্ট করব সেই লেয়ারকে তার নিচে লেয়ারের সাথে মার্জ করে দিবে বা একত্রিত করে দিবে। এবার দেখি আমরা এখানে কয়টা লেয়ার আছে? 4টা লেয়ার আছে, ব্যাকগ্রাউন্ড ছাড়া 4টা লেয়ার রয়েছে। আমি উপরের লেয়ারটাকে, এই লেয়ারটা কোনটা? এটাকে আমি এটার সাথে মার্জ করে দুইটা মিলে একটা করতে চাচ্ছি। রাইট বাটন ক্লিক করলাম, মার্জ ডাউন করলাম। লেয়ার কয়টা হয়েছে? 3টা হয়েছে। এবার দেখেন আমি একটাকে মুভ করছি, কয়টা মুভ হচ্ছে? 2টাই মুভ হচ্ছে। বুঝতে পেরেছি কি? আচ্ছা, তারপর যেটা আছে রাইট বাটন ক্লিক করলাম, মার্জ ভিজিবল। মার্জ ভিজিবল যেটা, সেটা হচ্ছে আমরা কাজ করার সময় দেখেন মাঝে মধ্যে যেটা করি, যেটা দরকার নেই এটাকে অফ করে রাখি, লেয়ারটাকে অফ করে রাখি না, আইড্রপারটাকে। এই অফ করা এবং অন করাকে দুইটার নামে বলা হয় বা দুইটার নামে এখানে রাখা। একটা হচ্ছে ভিজিবল, একটা হচ্ছে ইনভিজিবল। ভিজিবল হচ্ছে যেগুলো দেখা যায় সেগুলো, আর ইনভিজিবল হচ্ছে আছে কিন্তু দেখা যায় না। এখন এগুলো সবগুলো ভিজিবল। এবার বলেন তো এটা কি? ইনভিজিবল। তো আমি চাচ্ছি আমার টোটাল ডিজাইনটার ভিতরে যতগুলো লেয়ার আছে, এখানে 1000 লেয়ার হতে পারে, যতগুলো দেখা যাচ্ছে সবগুলোকে একটা লেয়ার কনভার্ট করব। বুঝতে পেরেছি? যতগুলো লেয়ার আছে সবগুলোকে একটা লেয়ার কনভার্ট করবে। তার জন্য কি করছি? রাইট বাটন ক্লিক করলাম, মার্জ ভিজিবলে প্রেস করলাম। বিষয়টা বুঝতে পারছেন? এবার দেখেন যেটা ইনভিজিবল ছিল সেটা ছাড়া বাকি যেগুলো ছিল সবগুলো কি হয়ে গেছে? একটা লেয়ার হয়ে গেছে। বুঝতে পেরেছি বিষয়টা? যতগুলো দেখা যাবে, যেমন আমি আরো কিছু করি, এখানে কন্ট্রোল যে আমি অনেকগুলো তৈরি করলাম, এখান থেকে 2টাকে আমি ইনভিজিবল করে রাখলাম আর বাকি সবগুলো ভিজিবল আছে। এবার বলুন তো রাইট বাটন ক্লিক করলে এখানে টোটাল লেয়ার কয়টা হবে? 3টা। কোনটা কোনটা? এটা একটা, এটা একটা এবং বাকি সবগুলো মিলে একটা। আমরা দেখি, রাইট বাটন ক্লিক করছি, মার্জ ভিজিবল প্রেস করলাম, 3টা হয়েছে। হয়েছে কি? তাহলে ভিজিবল এবং ইনভিজিবল দুটো বিষয় আমরা ক্লিয়ার। এবার আমরা একটু আগে যাই। ফ্ল্যাটেন ইমেজ, এটা কি কাজ করে? ফ্ল্যাটেন ইমেজটা কাজ করবে হচ্ছে আপনি ভিজিবল করেন বা ইনভিজিবল করেন সেটা কোনো ফ্যাক্ট না, যতগুলো লেয়ার আছে সবগুলো লেয়ারকে সে একটাই কনভার্ট করে দেবে। আমি দেখেন এখান থেকে 4টাকে ইনভিজিবল করে রেখেছি, তার মানে এবার হয়তো বা আমি যদি মার্জ ভিজিবল দিতাম, আমি 4টা ছাড়া বাকিগুলো একটা হয়ে যেত, তাই না? এখানে এবার রাইট বাটন ক্লিক করে যখন আমি ফ্ল্যাটেন ইমেজ প্রেস করেছি, ব্যাপারটা আপনাকে জাস্ট একটা মেসেজ দিচ্ছে যে সবগুলো লেয়ার কিন্তু আপনার ডিসকার্ড হয়ে যাবে, হিডেন গুলো সহ আপনি কি করতে চান কিনা। তা আমি বললাম হ্যাঁ ঠিক আছে, ওকে। দেন সবগুলো মিলে কি হয়ে গেছে? একটাই হয়ে গেছে। হ্যাঁ, সবগুলো মিলে একটা হয়ে গেছে। এটা হলো বিষয়।
তো হ্যাঁ, সে তো শুরুতে আপনাকে বলে দিয়েছে, যখন মেসেজটা রাইট বাটন ক্লিক করে যখন আমি প্লাটিন ইমেজে প্রেস করলাম, সে আপনার হিডেন লেয়ারগুলো কি হয়ে যাবে, ডিসকার্ড হয়ে যাবে, কিন্তু চলে যাবে, ওগুলো দেখা যাবে না। ওকে প্রেস করছি, আপনাকে তো আগে কনফার্মেশন দিয়ে দিচ্ছে। যদি দেখতে হয় তাহলে আগে এগুলোকে অন করে নেন, অন করে নিয়ে তারপর আপনি করেন। ঠিক আছে, একটু লিখে ফেলেছি বিষয়টাকে। লিখেছি আমরা। আচ্ছা, এরপর এবার দেখি আমরা গ্রুপ করা আনগ্রুপ করা, অর্থাৎ যখন ডিজাইন করব, ডিজাইন করার ক্ষেত্রে আমাদেরকে বিভিন্ন ক্যাটাগরিতে আমাদের ডিজাইনটাকে ভাগ করতে হবে। লাইক ওয়েব টেমপ্লেটের কথা যদি বলি, সেক্ষেত্রে আপনাদের বেশ কয়েকটা পার্ট চলে আসবে। টপ বার আসবে, মেনু বার আসবে, তারপর হচ্ছে ব্যানার ইমেজ আসবে, কন্টেন্ট এরিয়া আসবে, ফুটার আসবে, তাই না? এটা বড় ডিজাইনের ক্ষেত্রে বিভিন্ন পার্ট থাকবে। সে পার্টগুলো যখন ডিজাইন করেন, প্রত্যেকটা পার্টে দেখা যাচ্ছে যে প্রায় 50-60টা করে লেয়ার হয়ে যাবে। এই প্রত্যেকটা লেয়ার যদি 50-60টা করে যদি বলি, তাহলে যদি 10টা পার্ট থাকে, কতটুকুলো লেয়ার হবে? 500 লেয়ার হয়ে যাচ্ছে। 500টা লেয়ারকে ধরে ধরে এখান থেকে আপনাদের বোঝাটা অনেক ঝামেলার হয়ে যাবে, তাই না? যদি এমন হয় যে টপ বারের জন্য আপনি একটা গ্রুপ করে রেখেছেন, একটা ফোল্ডার করে রেখেছেন, তার ভিতর টপ বারের লেয়ারগুলো আছে। তারপর হচ্ছে ব্যানারের জন্য একটা ফোল্ডার করে রেখেছেন, তার ভিতরে আপনাদের ব্যানারের লেয়ারগুলো আছে। তাহলে কি আপনার এডিট করা সহজ হয়ে যাবে না? সেই কাজটাই করছে গ্রুপ আনগ্রুপ। যেমন আমি চাচ্ছি এখানে যে উপরের 4টা আছে, এই 4টা মিলে একটা গ্রুপ হোক, অর্থাৎ একটা গ্রুপ থাকবে বা একটা ফোল্ডার থাকবে, তার ভিতরে 4টা থাকবে। যখন আমার দরকার আমি 4টা নিয়ে কাজ করব। আমি একটু শুরু থেকে দিই। সরি, 4টা নিলাম, 4টা লেয়ার আছে। এই 4টাকে ধরে অল্টা ধরে একটা কপি করলাম, এখানে একটা কপি করলাম। ঠিক আছে, এবার এখানে আমি চাচ্ছি উপরে যে 4টা আছে, এই 4টা একটা গ্রুপে থাকবে। এখানে প্রায় 12টা, কটা হয়েছে? 12টা। এভাবে ধরে এখান থেকে আমার একটু বুঝতে সমস্যা হচ্ছে কোনটা কোনটা, তাই না? আমি এটার নাম দিতে পারি গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3, অথবা দিতে পারি অন্য কোনো যে কোনো নাম যেটা আমাদের পছন্দ। তো এখান থেকে প্রথম 4টাকে আমি ধরতে পারি কি? কিভাবে ধরা যাবে এই 4টাকে বলেন তো? হ্যাঁ, কি করে ধরতে পারি যে এই লেয়ারটা কোনটা? অটো সিলেকশন থাকা অবস্থা আমরা ক্লিক করলেই বুঝতে পারবো এটা কোনটা। এরপরে এটাতে ক্লিক করছি, এটা কোনটা দেখা যাচ্ছে, এটাতে ক্লিক করছি, এটা কোনটা দেখা যাচ্ছে, এটাতে ক্লিক করছি, সবগুলো দেখা যাচ্ছে কি? তো আমি এবার কি করলাম, এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এবার শিফট ধরে যখন আরেকটাতে ক্লিক করেছি, দেখেন তো কি হয়েছে, এবার দুইটাই সিলেক্টেড হয়ে গেছে না? শিফট ধরে 3 নাম্বারটা ক্লিক করলাম, এটা সিলেক্টেড হয়ে গেছে। 4 নাম্বারটা ক্লিক করলাম, এটা সিলেক্টেড হয়ে গেছে। 4টা কি সিলেক্ট হয়ে গেছে না? এভাবে চাইলে আমি খুঁজে খুঁজে যে আমি চাচ্ছি এটা 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 মিলে একটা গ্রুপ হবে, বা এই 3টাকে একসাথে সিলেক্ট করব, পারবো কি? কিভাবে? এটাকে ফার্স্ট একটা সিলেক্ট করলাম, যে কোনো একটাতে বাইরে ক্লিক করি, এটা সিলেক্ট করলাম, শিফট ধরে এটাতে একটা ক্লিক করলাম, দেখেন এটা এবং এটা দুটো সিলেক্ট হয়ে গেছে। এগুলো কিন্তু আপনাদের কাজে দিবে প্রত্যেকটা বিষয়, তো মাথায় রাখতে হবে। তো আমরা যদি চাচ্ছি প্রথম 4টাকে আমি শিফট ধরে ধরে এভাবে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এবারে আমি এগুলোকে একটা গ্রুপে নিতে চাচ্ছি, তার জন্য শর্টকাটটি হচ্ছে কন্ট্রোল-জি। কন্ট্রোল-জি প্রেস করলাম, দেখেন এটা অটোমেটিক একটা গ্রুপ হয়ে গেছে, নাম হচ্ছে গ্রুপ 1। এটা গ্রুপ 1, 2, 3 এভাবে নাম হবে। আমরা চাইলে সেটা মডিফাই করে ফেলতে পারি, আমরা দিতে পারি টপ 1, টপ 2, টপ 3 এভাবে দিতে পারি। তার মানে গ্রুপ করার জন্য শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল-জি। তার জন্য শর্ত হচ্ছে যে লেয়ারগুলোকে আপনি একটা গ্রুপে রাখতে চান, সেই লেয়ারগুলো সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে জাস্ট কন্ট্রোল-জি প্রেস করতে হবে, তাতেই গ্রুপ হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ সেটাও পারবো। আমরা আসছি গ্রুপকে মডিফাই কি করে করব। আগে এগুলোকে আমরা আরেকটু গ্রুপ করে নিই ভালো করে। এবার বাকি 4টাকে, অর্থাৎ এই 4টাকে আমি আরেকটা গ্রুপ করতে চাচ্ছি। এখান থেকে ধরে এই 4টাই তো এটা নাকি, আমরা
লেয়ার সিলেক্ট করার সময় এটা এবং এটা এই পর্যন্ত সিলেক্ট করতে চাই, কি করে করতে পারি? শিফট ধরে প্রেস করলাম, সবগুলো সিলেক্টেড হয়ে গেল। এবার গ্রুপ করতে চাচ্ছি, কি করব? কন্ট্রোল জি প্রেস করলাম, গ্রুপ হয়ে গেল। বাকি সবগুলোকে আবারও সেম ভাবে এটা সিলেক্ট করলাম, এখানে দিলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলছি। দেখেন এবার লেয়ারগুলো অনেক সুন্দর হয়ে গেছে না? এখন আপনি এই লেয়ারটাকে যদি অফ করেন, কোনটা অফ হচ্ছে? উপরের চারটা। এটাকে যদি অফ করি, এই চারটা। এটাকে যদি অফ করি, নিচের চারটা। আমি দেখেন এখান থেকে ধরছি, সরি, অটো সিলেকশনটা উঠিয়ে দিচ্ছি। অটো সিলেকশনটা উঠিয়ে দিয়ে এবার আমি এই গ্রুপটা সিলেক্ট থাকা অবস্থায় ধরছি, কি হচ্ছে? পুরো গ্রুপই মুভ করছে। আবার আমি এই গ্রুপটাকে এখান থেকে এই গ্রুপটা সিলেক্ট আছে, এটাকে ধরছি, পুরো গ্রুপটাই মুভ হচ্ছে। বুঝতে পারছি? বেশ কিছু সুবিধা পাচ্ছি। এখানে এসে দেখি এবার আমি চাচ্ছি এই গ্রুপটাতে এটা আর থাকবে না, এটা থাকবে না, আমি এটাকে ডিলিট করে দেবো, অথবা এটা কালার পরিবর্তন করবো। অর্থাৎ একটা লেয়ারে যা করা যায় সব আমি করতে যাচ্ছি। তার জন্য আমি কি করতে পারি? এই গ্রুপটাতে একটু যাই, অথবা আপনি এখানে এইভাবে থাকা অবস্থা অটো সিলেকশন সিলেক্ট আছে, আমি এটাতে একটা ক্লিক করেছি, দেখেন লেয়ারটা সিলেক্টেড হয়ে গেছে। এবার আপনি এটাকে অফ করে দেন, এটাকে ডিলিট করে দেন, কালার চেঞ্জ করেন, যা করার সবই আপনি করতে পারবেন। জাস্ট একটা গ্রুপ আকারে আছে, বাকি সবই আগের মতো। বুঝতে পেরেছি কি? অর্থাৎ আনগ্রুপ করতে চাই। হ্যাঁ, আসছি। আনগ্রুপ করতে চাইলে আমরা টোটাল গ্রুপটাকে আনগ্রুপ করতে চাচ্ছি কিনা এটা একটা বিষয়, নাকি শুধুমাত্র এই একটা লেয়ারকে আনগ্রুপের বাইরে নিতে চাচ্ছি। যদি আমরা টোটাল গ্রুপটাকে আনগ্রুপ করতে চাই, তাহলে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ লেয়ার প্রেস করব, তাতেই দেখেন সেটা আগের অবস্থায় চলে গেছে। ঠিক আছে, রাইট বাটন ক্লিক করব এবং আনগ্রুপ লেয়ার দেব, তাহলে আগের অবস্থানে চলে গেছে। অথবা কন্ট্রোল শিফট জি দিব, এটা হচ্ছে শর্টকাট কি। কন্ট্রোল শিফট জি দিলেই আমরা এটাকে শর্টকাটে আনগ্রুপ করে ফেলতে পারবো। ঠিক আছে, তার মানে আমরা যে কোনো গ্রুপকে আবার আনগ্রুপও করতে পারছি। এবং এবার আসি, এই গ্রুপটার ভিতর থেকে একটা লেয়ারকে আমার বের করে ফেলতে হবে। আমি চাচ্ছি কোনো একটা কারণে ভুলে এটাকে একটা গ্রুপে চলে গেছে, এটা তাহলে এটাকে বের করে নিয়ে আসা যেতে পারে। সেটা কি করে? আমরা যে কোনো লেয়ারকে ড্রাগ করে উপর নিচ করতে পারি, সেটা জানা আছে না? আমি ড্রাগ করে যদি এই গ্রুপের বাইরে নিয়ে যাই, দেখেন এটা গ্রুপের বাইরে চলে আসছে। এবার আমি অফ করে দিয়েছি, এটা ছাড়া বাকিগুলো অফ হয়ে গেছে। ঠিক আছে, ড্রাগ করা ছাড়া কি আমরা লেয়ারগুলোকে মুভ করতে পারি? হ্যাঁ। কি করে বলেন তো? কন্ট্রোল থার্ড ব্র্যাকেট। কন্ট্রোল থার্ড ব্র্যাকেটের মাধ্যমে আমরা এটাকে উপর নিচ করতে পারি। দেখেন একটা একটা করে উপরে উঠছে, আমি কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিচ্ছি, উপরে উঠছে, একদম গ্রুপের উপরে নিয়ে আসছি। অথবা গ্রুপের ভিতরে নিয়ে আসবো উপর থেকে, দেখেন কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিয়েছি, সে গ্রুপের ভিতরে চলে আসছে। হ্যাঁ, আমি কি ওটাকে ড্রাগ করে গ্রুপ সিতে নিয়ে যেতে পারবো এই লেয়ারটাকে? কোথায়? যে কোনো একটা হ্যাঁ, যে কোনো জায়গায়। আমি এখানে ড্রাগ করেছি, দেখেন যেই গ্রুপের উপর নিব সেটা একটু ঝাপসা হয়ে যাবে। আমি গ্রুপ ওয়ানের ভিতরে এটাকে ছেড়ে দিলাম, এটা গ্রুপ ওয়ানে চলে গেছে। এবার গ্রুপ ওয়ান বন্ধ করছি, দেখেন এটা সব বন্ধ হয়ে গেছে। আপনি এখান থেকে যে কোনো গ্রুপে নিতে পারবেন, গ্রুপের বাইরে নিতে পারবেন, ইচ্ছে মতো কাজ করা যাবে। ঠিক আছে, আচ্ছা, তার মানে আমরা গ্রুপ এবং আনগ্রুপ দুইটাই করতে পারবো। এগুলোর দরকার আছে, গ্রুপ আনগ্রুপ অবশ্যই দেয়, এবং গোছানো একটা কাজের জন্য এটা অবশ্যই দরকার। আর এটা আপনার নিজের জন্য যেমন, ক্লায়েন্টের জন্য তেমন। যখন প্রফেশনালি কাজ করবেন মার্কেট প্লেসগুলোতে, কাজটা যখন সাবমিট করবেন, সাবমিট করার সময় আপনাকে ফাইলটা ঠিক এভাবে সাজিয়ে দিতে হবে। যদি এভাবে সাজিয়ে না দিয়ে এলোমেলোভাবে কাজটা দেন, তাহলে আপনি খারাপ একটা ফিডব্যাক পাবেন। কারণ ক্লায়েন্ট এটা বুঝতে পারবে না, কাজটা দেখতে পাচ্ছে কিন্তু সে আর মডিফাই করতে পারছে না, তখন গিয়ে সে আপনাকে হয়তো বাজে একটা ফিডব্যাক দিয়ে দেবে। ঠিক আছে, তো কাজ সাবমিট করার সময় সব সময় ভাবে চেষ্টা করুন গুছিয়ে দিতে, তাহলে ক্লায়েন্টের সাথে সম্পর্ক ভালো থাকবে এবং পরবর্তী কাজগুলো পেতে আপনার অনেক বেশি সহজ হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা গ্রুপ আনগ্রুপটা দেখলাম। তার সাথে এবার আমরা একটা বিষয়কে দেখবো, সেটা হচ্ছে অপাসিটি এবং ফিল এর পার্থক্যটা। অপাসিটি কি, ফিল কি, আমরা মেবি এতদিনই অনেকটাই বুঝেছি কি? আচ্ছা, দেখি বুঝেছি কিনা। আমরা একটা নর্মাল একটা অবজেক্ট ক্রিয়েট করি, এটা লেয়ার নিলাম, একটা কালার দিলাম। এই অবজেক্টটাকে আমি স্ট্রোক দিতে চাচ্ছি, পারা যাবে কি? হ্যাঁ, পারা যাবে। একটু পরে আমরা সেই জিনিসটা পারি, তার আগে একটু বুঝে নিই। হ্যাঁ, দুইটা অবজেক্ট তৈরি করলাম একই কালার দিয়ে। এটার নাম অপাসিটির নাম ফিল, দেখেছি না এতদিন ধরে? হ্যাঁ,
অপাসিটিটা কি কাজ করে বলেন তো? কালারের ঘনত্বটাকে কমায়। ফিলটা কি কাজ করে? এটাও কালারের ঘনত্ব কমায়, এরকম কিছু। আচ্ছা, আমরা পার্থক্য দেখি, তাহলে হয়তো সহজ হবে আমাদের জন্য। আমি এই যে লেয়ারটা আছে, এই লেয়ারে অপাসিটি কমাবো, আর এই লেয়ারে আমি ফিল কমাবো, তাহলে আমরা হয়তো একটা পার্থক্য দেখতে পাবো। প্রথম লেয়ারটা আছে, ভালো করে দেখবেন। আমি এই লেয়ারে অপাসিটির পরিমাণ দিলাম 50%, অথবা একটু কমিয়ে দিই ধরার জন্য, ভালো করে 25%, না 40% দিই। হ্যাঁ, এবার ঠিক আছে, এবার দেখা যাচ্ছে তো। অপাসিটি 40% করলাম, আপনাদের এটা দেখতে এরকম হয়েছে। এই লেয়ারে এসে অপাসিটি না কমিয়ে ফিল কমাবো, দেখি কি হয়। ফিলে গিয়ে আমি 40% দিলাম, দেখেন তো পরিবর্তন আছে কি? পরিবর্তন যদি থাকে, যদি পরিবর্তন না থাকে, তারা কেন এটা দিল? আচ্ছা, এটা একটু স্পষ্ট, এটা একটু বলা ফিলটা মনে হয় ফিলের কর্নারটা ডার্ক। আসলে কোনো পরিবর্তন নেই। পরিবর্তন দেখা যাচ্ছে? না, দেখা যাচ্ছে। আসলে জোর করলে বের হয়ে যাবে, মানে যখন বলছি ভালো করে দেখেন কিছু আছে কিনা, তখন মাথার কাছে কিছু একটা মনে আছে, তাই একটু ডার্ক একটু দেখতে পাচ্ছেন। অ্যাকচুয়ালি কোনো পরিবর্তন নাই, কোনো পরিবর্তনই নাই। এখানে 42 হয়ে আছে, 40 করে দিলাম, কোনো পরিবর্তনই নাই। তো যদি কোনো পরিবর্তন না থাকে, তাহলে কেন দিল? তো কেন দিল আমরা সেটাকে একটু দেখি, কেন দিল এটাকে। সর্বপ্রথম আমাকে বুঝতে হবে ফিল কি আর অপাসিটি কি। ফিল কি এবং অপাসিটি কি, সে ফিল এবং অপাসিটিকে বোঝানোর জন্য আপনাদের সুন্দর করে একটা এক্সাম্পল দেখাই। আমি এটাতে স্ট্রোক দিতে চাচ্ছি, কি করে এখন স্ট্রোক দিতে পারবো? এডিটে গিয়ে এডিট থেকে স্ট্রোক, কি কালার দিতে যাচ্ছি? 4 পিক্সেল, একটু বাড়িয়ে দিই, ঠিক আছে? না, অনেক বেশি হয়ে গেছে, 10 হয়ে গেছে। এখান থেকে কালারটাও সিলেক্ট করি, এটা ব্ল্যাক দিলাম, দেন ওকে প্রেস করলাম, এতে ওকে প্রেস করলাম, কন্ট্রোল ডি, অবজেক্টটা তৈরি হয়ে গেছে, ঠিক আছে? এবার ও শিট, এভাবে দিলে আপনাদের জন্য একটু কষ্টের হবে বোঝাটা। এখান থেকে না দিয়ে আপনাদের স্ট্রোকটা একটু ডিফারেন্ট ওয়েতে দিয়ে দেখাই। এটা নরমালি অবজেক্ট তৈরি হয়ে গেছে। এবার এই অবজেক্টটাতে রাইট বাটন ক্লিক করছি, ক্লিক করে ব্লেন্ড অপশন দেখেছিলাম আমরা কখনো, ব্লেন্ড অপশন প্রেস করলাম, দেন এখানে স্ট্রোক নামে একটা অপশন আছে, এই যে স্ট্রোক। স্ট্রোকে গিয়ে আমি কালারটা সিলেক্ট আছে এবং কালারের সাইজটা একটু বাড়িয়ে দিই, 2 না একটু বেশি দিই, আমরা 10 দিলাম, দেন এখান থেকে ওকে দিলাম। আমার কি স্ট্রোক হয়ে গেছে না? হয়ে গেছে। এবার আমাদের বুঝতে সহজ হবে, দুইটা তৈরি করলাম। প্রথম যে লেয়ারটা আছে এটাতে অপাসিটি কমাবো, সেকেন্ড যে লেয়ারটা এটাতে ফিল কমাবো, তাহলে পার্থক্য ধরতে পারবেন। প্রথম লেয়ারে অপাসিটিতে গিয়ে আমি কি করছি, দিয়ে দিলাম 50 না, আমি 25 দিলাম, 25%, দেখতে এরকম। এটাতে এবারে ফিল কমাবো, ফিল কত দেব? 25। দেখেন তো পরিবর্তনটা, বর্ডারটা মানে ফিল কালারটা এটা স্ট্রোকটাকে ঠিক রাখছে। হ্যাঁ অ্যাকচুয়ালি ফিল কালার যখন আমরা এটাতে অপাসিটি কমিয়েছি, তখন সে স্ট্রোকও বুঝতে পারে না, তার ভিতরের ফিলও বুঝতে পারে না, সে সবগুলোকে সমান তালে হালকা করে দেয় কালারটাকে। বাট যখন অনলি ফিল কমিয়েছি, তখন স্ট্রোকটাকে সে বুঝতে পেরেছে, স্ট্রোকটাকে ঠিক রেখে ভিতরের কালারটাকে সে কমিয়ে দিয়েছে। এই অবজেক্টের ভিতরে ফিল কোনটা, স্ট্রোক কোনটা? এবার বলি, স্ট্রোক হচ্ছে বাইরেটা, ফিল হচ্ছে ভিতরেরটা। যে কোনো ডিজাইনে ফিল বলা হয় ভেতরের কালারটাকে, বুঝতে পেরেছি? এবার যদি আমরা চাই এরকম কিছু একটা, যে আমার স্ট্রোক কালার ঠিক থাকবে, শুধুমাত্র ভেতরের অংশকে কমাবো, বাড়াবো, হালকা করবো, গাঢ় করবো, তাহলে আমি কি কমাবো? ফিল না স্ট্রোক? ফিল। ফিল। দুটোর কি পার্থক্য আছে? আচ্ছা, এটাই লিখে রাখেন তাহলে একটু। ফিল কালার শুধুমাত্র ভেতরের কালারের ঘনত্বটাকে নিয়ে কাজ করে, আর অপাসিটি টোটাল অবজেক্টটা নিয়ে কাজ করে।
আচ্ছা, তো আমরা অপাসিটি এবং ফিলের পার্থক্য দেখেছি এবং এটাকে ইউজ আমরা আশা করি করতে পারবো সবাই। তারপর আমরা লেয়ার মুডটা দেখেছিলাম গ্রেডিয়েন্টের ক্লাসে, মনে আছে? এই যেখানে মুডটা, আমি গ্রেডিয়েন্টের যে লেয়ার মুড ছিল সেটা এবং লেয়ার মুডের একটা পার্থক্য দেখিয়েছিলাম, মনে আছে? কি পার্থক্য বলেন তো? ছবি দিয়ে দেখি। লেয়ার মুড কোনটা বলেন? নরমাল লেখা যাবে। এই যে এটাই হচ্ছে লেয়ার মুড। এখানে আগের মতোই, আগে ওইখানে যেগুলো দেখে আসছি প্রত্যেকটা ওই রকম আছে। লেয়ার মুড কাজ করে কিভাবে? উপরের লেয়ারকে তার নিচের লেয়ারের সাথে কি করে? সমান হয়ে যাবে। অ্যাডজাস্ট করে। তো অ্যাডজাস্ট অনেকভাবেই করতে পারে। আমরা এখানে এটাকে নতুন একটা লেয়ার নিলাম, নর্মালি কি করছি একটা সিঙ্গেল কালার দেই। তো আমার দেখেন টোটাল ছবিটার হয়তো বা লুকিংটা অথবা ছবিটার টোটাল সিনারিটা চেঞ্জ হয়ে যেতে পারে। অল্টার ডিলিট দিয়ে একটা কালার দিলাম, কালার দেওয়ার পরে নিচের লেয়ারটাকে কিছু দেখা যাচ্ছে না। এবার দেখেন আমি নর্মাল না দিয়ে এটাকে ডিজলভ দিলাম, নিচের লেয়ারটা তাও দেখা যাচ্ছে না। এর পরেরটাতে গেলাম, এবার দেখেন তো সিনারিওটা আপনারা কিছু পরিবর্তন দেখতে পাচ্ছেন? কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। একটু না, অনেক চেঞ্জ হয়ে গেছে টোটালি। এই যে আলোটার ভিতরে আমি যে কালারটা সিলেক্ট করেছিলাম তার একটা আভা আছে। আমরা যদি এটাকে অফ করে দিই তাহলে সেই আভাটা বুঝতে পারবো। এটা অফ করে দিলাম, দেখতে পাচ্ছেন? এইটা একটা ডিজাইন বা একটা ছবিকে যে কতটা সুন্দর করে সেটা হয়তো এখন ফিল করতে পারছি না। যখন আমরা অ্যাকচুয়ালি লাইভ কাজে চলে যাব তখন বুঝতে পারবো কতটা পরিবর্তন করছে। কি করে পরিবর্তন করছে? আমরা যখন একটা টেমপ্লেটের কাজ করবো, একটা ব্যানারের কাজ করব, একটা ফ্লায়ারের কাজ করব, তখন অবশ্যই নির্দিষ্ট একটা ব্র্যান্ড কালার নিয়ে কাজ করতে হবে। আপনি তো একটা ডিজাইনে 50টা কালার নিয়ে কাজ করতে পারবেন না, নির্দিষ্ট 2টা বা 3টা কালার নিয়ে আপনাকে কাজ করতে হবে। সিম্পলি এখন যেটা চলে সেটা হচ্ছে সর্বোচ্চ আপনি 2টা কালার নিয়ে কাজ করতে পারেন, তাহলে এটা স্মার্ট। আর যদি বেশি কালার নিয়ে কাজ করেন সেটা খ্যাত। ঠিক আছে, তাহলে স্মার্ট ওয়েতে কাজ করব। তো 2টা কালার নিয়ে কাজ করছি, এখানে এসে আপনার সেই কালারটা নাও থাকতে পারে ছবিটাতে, ছবিটা অন্য কালারকে হাইলাইট করছে। একটা ছবির কারণে আপনার ডিজাইনটা বাজে হয়ে যেতে পারে, আবার একটা ছবির কারণে আপনার ডিজাইনটা সুন্দর হতে পারে। এখন আমার এখানে ওই কালারটা নেই, তাই বলে কি আমি ওই কালারে ইফেক্ট দিতে পারবো না? পারবো। আর সেটা আমাকে হেল্প করবে লেয়ার মোড। আমি যেই কালারকে ব্র্যান্ড হিসেবে কাজ করে যাচ্ছি, আমি কি করব সেই কালারটাকে, সরি এটাকে নরমাল রাখি, লাইক আমার রেড কালার হচ্ছে আমার ব্র্যান্ড কালার। আমার ছবিতে যদি রেড কালারটা আভা থাকে তাহলে আমার টোটাল ডিজাইনের সাথে ছবিটা ম্যাচ হয়ে যাবে, এটা মনে হবে না আলাদা কিছু একটা। দেখেন কোনো ছবি এনে বসানোর পরে অনেক সময় দেখা যায়, বোঝা যায় যে এটা বাইরে থেকে কেটে এনে বসানো। আবার একই কাজ অন্য আরেকজন করেছে কিন্তু সেটা বোঝা যায় না, সেটা মনে হয় ম্যাচ হয়ে গেছে। তার পার্থক্যগুলো কোথায়? এইসব জায়গায় সেই পার্থক্যগুলো তৈরি হয়। দেখেন আমার ব্র্যান্ড কালার রেড, কিন্তু আমার ছবিটাতে রেডের কোনো ছোঁয়াই নেই। এবার আমি কি করছি, এখানে এসে আমার রেড কালার দিলাম, দিয়ে এখান থেকে আমার নর্মাল না দিয়ে মাল্টিপ্লাইয়ের একটা অ্যাপ্লাই করছি। দেখেন তো আমার টোটাল ছবিটাই আছে কিন্তু তার ভিতরে রেডের একটা ছোঁয়া আছে না? এবার আমি অপাসিটি কিছুটা কমাই, অপাসিটি যত কম আছে আমার রেডের ছোঁয়া ঠিকই আছে কিন্তু ছবিটাও ভালো দেখা যাচ্ছে। আপনারা স্ক্রিনে যখন দেখবেন তখন আরো ভালো দেখতে পাবেন। প্রজেক্টর কিছুটা ডার্ক, এটা আপনারা মেবি সবাই গেস করতে পেরেছেন। ঠিক আছে, তো এটাই হচ্ছে লেয়ার মোডের কাজ। উপরের লেয়ারকে তার নিচের লেয়ারের সাথে অ্যাডজাস্ট করবে। এখানে শুধু যে কালার দিয়ে করা যাবে তা না, ছবি দিয়ে ছবিকে অ্যাডজাস্ট করানো যাবে। এ টু জেড সব কাজ আপনি করতে পারবেন। ঠিক আছে, তো অ্যাপ্লাইগুলো বারবার করে দেখতে হবে কোনটা ভালো লাগে, কোনটা কিরকম আছে। ওভারলে এটা আগের চাইতে অনেক ভালো লাগছে, তাই না? আগের চাইতে অনেক ভালো ইফেক্ট এসেছে, হয়তো এটার চাইতে ভালো ইফেক্ট আসবে অন্য কোনো একটা মোডে। তাহলে বারবার আমাদের দেখতে হবে, দেখে তারপর করতে হবে। যেমন এখন অ্যারো সিম্বল দিলে একটার পর একটা আসতেছে, কোনটা কিরকম ইফেক্ট আসে আমরা যদি দেখি তাহলে বুঝতে পারবো। এটা একরকম আসছে, এটা একরকম, এখানে চেঞ্জ হচ্ছে, আপনারা কি বুঝতে পারছেন? দেখেন এখানে প্রত্যেকটা চেঞ্জ হচ্ছে। অ্যারো সিম্বল এটাকে লাইক দ্যাট আমি প্রথমটাকে চেঞ্জ করছি, ডিজলভ দিয়েছি। ডিজলভ দেওয়ার পর ভালো লাগতেছে না, আমার একটা সিলেক্টেড আছে, চারপাশে একটা আবরণ আছে, দেখতে পাচ্ছেন, আউটলাইন আছে। এবার এই সিলেক্ট থাকা অবস্থা আপনি অ্যারো সিম্বল দেন, একের পর এক সে চেঞ্জ হবে, কোনটা ভালো লাগছে আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, যে ডিফারেন্ট আসতেছে। এটা হচ্ছে লেয়ার মোড, আমি অলরেডি দেখিয়েছি একবার, তারপর আরেকবার আপনাদের রিমাইন্ড করে দিলাম। এটার কি কাজ আছে কি মনে হয়? হ্যাঁ, অনেক অনেক কাজ করতে হবে, অনেক আপনাদের এটা নিয়ে। এটা স্যার একটা সমস্যা আছে। কি এটা সমস্যা হলো যেটা আসলে কনসেপ্টটা বোঝা খুব কঠিন।
আসলে কোনটা ভালো হয়েছে কোনটার সাথে কি না, এটা কনসেপ্টটা বোঝা কঠিন না, এটা আপনার সেন্স আপনাকে বলে দেবে। এখন সেটা ঠিক ওইভাবে কাজ করবে না, কিছুদিন পর। নির্দিষ্ট কারণে কাজ করতেছে। হ্যাঁ, এখন আপনাদের কাছে তো কোনো অ্যাকুরেট ভিউ নেই যে এটার উপর আপনাকে কাজ করতে হবে, অ্যাকুরেট কন্টেন্ট নেই যে এটা দিয়ে আপনাদের কাজ করতে হবে। যখন কন্টেন্ট দিয়ে দেবে তখন আপনি ফিল করতে পারেন কোনটা আপনার দরকার। ঠিক আছে, এখন আপনাদেরকে বলিনি আমি যে আপনারা সবাই বিজনেস কার্ড বানান এই কনসেপ্টের উপরে, কনসেপ্ট তো নেই। নিজে যেভাবে মন চাচ্ছে সে সেভাবে কালার থ্রো করছে, তাই না? আচ্ছা, যার ফলে কালারগুলো অনেক সময় আমাদের ভালো লাগছে না, তাই বলে যে আমরা ভালো লাগাতে পারবো না সেটা কিন্তু না। সলিড ওয়েতে যখন যাব তখন ভালো লাগবে, অটোমেটিক ভালো লাগতে বাধ্য। জাস্ট সিস্টেমেটিক ওয়েতে আমাদের আগাতে হবে, আমাদের সেন্সটাকে তৈরি করতে হবে। আর সেন্সটা তৈরি করার জন্য কৌশল রয়েছে। আসলে ইনস্টিটিউটগুলো কি করছে, আমরা আসলে কি করছি আপনাদের, বা আমরা কি সুবিধাগুলো আপনাদের দেবো? ওই সফটওয়্যারটা ইউজ করে আপনাদের প্রসিডিউরগুলো শিখিয়ে দেওয়া, তার সাথে কোথায় গেলে আপনার কনসেপ্ট তৈরি হবে তার একটা গাইডলাইন দিয়ে দেওয়া। দেন সেটাকে আপনি ইউজ করে আপনার মতো করে সবগুলোকে ইমপ্লিমেন্ট করতে হবে, এটা হচ্ছে নিয়ম। আচ্ছা, এরপর আমরা যদি একটু দেখি আমাদের আর কি কি প্রয়োজন আছে। আমাদের একটা কাজ প্রায় সময় করতে হয়, মাস্কিং এর কাজ। ক্লিপিং মাস্ক আছে এবং সরাসরি মাস্ক রয়েছে। ক্লিপিং এর মাস্কের কথা যদি বলি সেক্ষেত্রে ছোট্ট করে উদাহরণ দিতে পারি এটা কোথায় কাজে লাগে। বিভিন্ন সময় আমরা ওয়েব টেমপ্লেটে দেখে থাকি, ফ্লায়ারে দেখে থাকি, ব্রুশিয়ারে দেখে থাকি, একটা বৃত্তর ভিতর দিয়ে আওয়ার টিম লেখা আছে। এবার বৃত্তর ভিতর দিয়ে প্রত্যেকের ছবি দেখা যাচ্ছে, দেখেছি না আমরা? প্রত্যেকটা ছবি বৃত্তর ভিতর দিয়ে দেখা যায়, প্রতিটা বৃত্তর সাইজ সমান, তার চারপাশে স্ট্রোক আছে, বিভিন্ন ধরনের স্টাইল দেওয়া আছে। তো আমরা চাইলে সেরকম কাজগুলো করতে পারবো। দেখি সেটা কি করে কাজ করতে পারি। সেই কাজটা করার জন্য আমাদেরকে ক্লিপিং মাস্ক ব্যবহার করতে হতে পারে এবং ক্লিপিং মাস্কের মাধ্যমে সেই কাজটা করতে হবে। অন্য কোনো ওয়েতে আপনি অ্যাকুরেট নিয়ে আসতে পারবেন না। সমস্যাগুলো কোথায় দেখেন, আমি ধরছি যে এই জায়গাকে একটা বৃত্তের ভিতর রাখবো, এটাকে একটা বৃত্তের ভিতর রাখবো, এটাকে একটা বৃত্তের ভিতর রাখবো, বৃত্তগুলো সব সমান হবে। তাহলে দেখেন এখানে এসে আমি কি করছি, এটাকে কাটলাম যে এতটুকু, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এই জায়গাটুকু। এবার আমি অন্য কোনো একটা ডকুমেন্টে নিয়ে এগুলোকে পেস্ট করি, কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করলাম, এটা ঠিক আছে, সাইজটা সুন্দর এসছে। পরেরটাকে আমি চাচ্ছি আবার এই অংশটুকুকে নিয়ে, এটাকে নিয়ে আমরা ড্র্যাগ করে, এটাকে ড্র্যাগ করে এখানে রাখতে পারি। কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, এখানে নিয়ে আসলাম, এখানে বসালাম। আমার কিছুক্ষণ পর মনে হচ্ছে যদি এটাকে আরেকটু বেশি দেখাইতে পারতাম, আরেকটু যদি বেশি দেখাইতে পারতাম তাহলে ভালো হতো। এখন এখানে বেশি দেখানোর কোনো সুযোগ আছে? কারণ অলমোস্ট আমি কেটে নিয়ে চলে আসছি এখান থেকে। এবার আমাকে কি করতে হবে, তাহলে এখানে বাম দিকে সরাতে হবে, বাম দিকে হ্যাঁ সিলেক্ট আছে, বাম দিকে সরাতে হবে। এবার কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি পেস্ট করলাম, এদিকে আসছে, আগের চাইতে বেশি এদিকে চলে আসছে না? এবার মনে হচ্ছে আঙ্গুলটা যদি একটু দেখাইতে পারতাম। আমরা কিন্তু আমাদের মন মতো করে পারছি না। একটা ছবি কেটে নিয়ে আসবো, তখন একটু পরে মনে হবে ছবিটা অনেক ছোট দেখা যায়, একটু বড় করে দিই। বড় করতে গেলে আমার টোটাল কি হবে, অবজেক্টটাই বড় হয়ে যাবে। এটা আমাকে সলিড সেই সাজেশন, সলিড সেই কাজটা করতে দিচ্ছে না। সেই কাজটাকে যদি করতে হয় আমাদের ক্লিপিং মাস্ক ব্যবহার করতে হবে। ক্লিপিং মাস্কটা কি করে ব্যবহার করতে হবে দেখি। সেটার কাজ হচ্ছে নির্দিষ্ট একটা অবজেক্টের ভিতর দিয়ে অন্য অবজেক্টকে প্রেজেন্ট করা। ক্লিপিং মাস্কের কাজ হচ্ছে একটা অবজেক্টের ভিতর দিয়ে অন্য একটা অবজেক্টকে প্রেজেন্ট করা। ক্লায়েন্ট আপনাকে ডিফারেন্ট ছবি দিতে পারে এবং কাজ করার ক্ষেত্রে আপনাকে ডিফারেন্ট ছবি নিয়ে কাজ করতে হতে পারে। এক একটা এক এক রকম সাইজ, সেগুলোকে সমান করা অন্য কোনো ওয়েতে সম্ভব না। তো আমি চাচ্ছি যে তিনজন আমার হয়তো টিম মেম্বার আছে, আমি তিনটা ভিতর দিয়ে এই তিনজনকে দেখাবো। তো তার জন্য ক্লিপিং মাস্ক ব্যবহার করব এবং ক্লিপিং মাস্কের শর্তটা কি বলেছি, একটা অবজেক্টের ভিতর দিয়ে কি করে, একটা অবজেক্টকে দেখায়। তার মানে একটা অবজেক্ট আমাদের কাছে আছে, ছবিটা একটা অবজেক্ট না, এটা দেখাতে হবে। আর আরেকটা অবজেক্ট আমাদের লাগবে, কোনটা সেটা, যার ভিতর দিয়ে দেখাবে সেটা, সেই অবজেক্টটা। তার মানে আমরা সেই অবজেক্ট আগে তৈরি করিনি, আমরা গোল করে দেখাতে পারি, আমরা আঁকা বাঁকা করে দেখাতে পারি, আমরা ইচ্ছে মতো আমাদেরকে দেখাতে পারি এই জিনিসটাকে। তো আমরা চাচ্ছি এরকম একটা গোল বৃত্তের ভিতর দিয়ে আমার টোটাল ছবি যেটা আছে সেটাকে দেখাবো। তার জন্য সেই বৃত্তটা তৈরি করলাম, তৈরি করে একটা কালার দিয়ে দিলাম, কন্ট্রোল ডি, একটা কালার দিলাম। এরকম কয়টা চেয়েছি, তিনটা। আমি অল্টার দিলাম, এখানে আসছি, অল্টার দিলাম, তিনটা দিয়ে ফেলছি। ঠিক আছে,
এবারে তিনটার ভিতর দিয়ে আমার তিনটা ছবিকে দেখাবো। সর্বপ্রথম এটার কথা চিন্তা করি, এটার ভিতর দিয়ে আমি প্রথম ছবিটাকে দেখাতে যাচ্ছি। তার মানে ক্লিপিং মাস্কের জন্য শর্ত কয়টা? দুইটা লেয়ার অবশ্যই থাকতে হবে। আপনি ঘুমাচ্ছেন? হ্যাঁ, ঘুরে আসতে পারেন, একটু একটু রাউন্ড দিয়ে আসেন, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, ক্লাসে খুব বোরিং হচ্ছে? না, না। হ্যাঁ, তো বোরিং যদি না হয় তাহলে ঘুমাবো কেন? হ্যাঁ। আচ্ছা, এই ছবিটাকে প্রত্যেকটা জিনিস কিন্তু এখন সব অ্যাট্রাকটিভ জিনিসগুলো আমরা শিখতেছি, তাই না? নতুন নতুন কিছু ইরেজার টুল কন্টিনিউ আপনাদের এখনই মাথায় কাজ করার কথা, আজকে বাসায় গিয়ে আমি ইরেজার টুল দিয়ে এটা করব, কারণ এটা খুব সুন্দর একটা বিষয়। ম্যাজিক টুল দিয়ে আমি এটা করতে পারছি, এখানে ক্লিপিং মাস্ক দিয়ে আমি এই কাজটা করতে পারি। প্রত্যেকটা যে বিষয় সুন্দর সুন্দর জিনিস এবং নতুন মনে হচ্ছে। তো এখানে এই ছবিটাকে আমি কি করছি, চাচ্ছি যে আমার প্রথম যেটা আছে অবজেক্ট তার ভিতর দিয়ে দেখাবো। এই ছবিটাকে কপি করলাম, কপি করে নিয়ে এই যে লেয়ারটা আছে এই লেয়ারের উপরে পেস্ট করলাম। এই লেয়ার উপরে পেস্ট করেছি, বাকিগুলো উপরে দেখা যাচ্ছে, তাই না? লেয়ার উপরে পেস্ট করেছি, বাট প্রবলেম হচ্ছে কি, কই হলো না তো। আমরা তো আসলে এখনো কোনো ক্লিপিং মাস্ক করিনি, জাস্ট অবজেক্ট এনে রেখেছি। ক্লিপিং মাস্কের আরেকটা শর্ত আছে যেটা আপনাদের লিখতে হবে, সেটা হচ্ছে যার দ্বারা মাস্কিং হবে সে থাকবে নিচে, আর যাকে মাস্কিং করবো সে থাকবে উপরে। যার দ্বারা মাস্কিং হবে সে থাকবে নিচে, আর যাকে মাস্কিং করবো সে থাকবে উপরে। আচ্ছা, তো আমাদের শর্ত অনুসারে যেটা দেখা যাচ্ছে, লিখেছেন? শর্ত অনুসারে যেটা দেখা যাচ্ছে, কার দ্বারা মাস্কিং করতে চাচ্ছি, এর রেডটাকে দ্বারা আমি এটাকে মাস্কিং করতে চাই। তাই কি হয়েছে, ছবিটাকে উপরে দিয়েছি আর ওটাকে নিচে দিয়েছি। শর্তটা কি আমরা ফুলফিল করেছি? জি। এবার আমরা রাইট বাটন ক্লিক করলাম, ক্রিয়েট ক্লিপিং মাস্ক নামে একটা অপশন আছে। ক্রিয়েট ক্লিপিং মাস্কে প্রেস করলাম, দেখেন ওই অবজেক্টের ভিতর দিয়ে ছবিটা দেখা যাচ্ছে, বাট অল্প একটু দেখতে পাচ্ছি কারণ অবজেক্টটা ছোট। আমি তো এটা দেখতে চাইনি, আমি তো তার ছবিটা এখানে দেখতে চেয়েছি। তার মানে আমার ছবিটাকে এখন কি করতে হবে, ছোট করতে হবে। দেখি ছবিটাকে এখন ছোট করা যায় কিনা। আগের বার কিন্তু আমরা যখন কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়েছি সম্ভব হয়নি। এবার আমরা এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল টি প্রেস করলাম, দেখেন কত বড় করে এটা হয়েছে। কেন, ছবিটা এত বড় ছিল। এবার এটাকে ছোট করছি আমি, দেখেন তো ছোট হচ্ছে। ছোট হচ্ছে ঠিকই, দেখা যাচ্ছে কার ভিতর দিয়ে, ওই অবজেক্টটার ভিতর দিয়ে। আমরা কি বুঝতে পারছি? জি। দেখেন আপনি, দেন এন্টার প্রেস করলাম। এরপর একটু পরে মনে হচ্ছে না এরকম না, আমি এটাকে আরেকটু ডানে নিয়ে যাই, একটু বামে নিয়ে যাই। যতই ডান বাম করছি দেখা যাচ্ছে কার ভিতর দিয়ে, অবজেক্টটার ভিতর দিয়ে, যতটুকুর মাধ্যমে আমরা দেখাতে চাচ্ছি। এবার আমরা আমাদের ইচ্ছে মতো কি প্লেস করতে পারবো না? বুঝতে পেরেছি কি? ক্লিপিং মাস্কের দরকার আছে? দরকার আছে। এবার আমি এটার ভিতর দিয়ে চাচ্ছি সেকেন্ড ছবিটাকে নিয়ে আসতে। তার মানে আমাকে কি করতে হবে, আমরা আরেকবার ট্রাই করে দেখি। এখানে আসলাম, এই ছবিটাকে প্লেস করতে চাচ্ছি, আমরা এটাকে কপি করলাম, কপি ইমেজ করে পেস্ট করব। কোথায় পেস্ট করব? এই অবজেক্টটার উপরে, এই লেয়ারটার উপরে। এই লেয়ারটাকে সিলেক্ট করেছি, এবার কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলে এই লেয়ারটার উপরে চলে আসবে। এবার এটাকে মাস্কিং কি করে করব? রাইট বাটন ক্লিক, তারপরে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, দেন এটা এক সাইড হয়ে গেছে। আমি এটাকে মুভ করতে পারবো না? হ্যাঁ। এবার মনে হচ্ছে না এটা আসলে অনেক ছোট হয়ে গেছে, মানে এটা ছোট কিন্তু ফেসটা দেখা যাচ্ছে না। আমি কি করতে পারি, ছবিটাকে ছোট করে দিতে পারি। কি করে করব? কন্ট্রোল টি প্রেস করলাম, দেখেন ছবিটা যত বড় ওটা হয়ে গেছে। এবার এটাকে ছোট করে দিচ্ছি, তার ছবিটা খুব সুন্দর করে এর ভিতর দিয়ে দেখা যাচ্ছে। শুধু কি গোল বৃত্তে দেওয়া যাবে নাকি যে কোনো ধরনের অবজেক্টে দেবে? যে কোনো শেপে পেন টুল দিয়ে আপনি ইচ্ছে মতো শেপ বানান, তার ভিতর দিয়ে দেখাবেন এই ছবিটাকে, সেটাও করা যাবে। অথবা যে কোনো অবজেক্ট বানান তার ভিতর দিয়ে দেখাতে পারবেন আপনারা। বুঝতে পেরেছি বিষয়টা? এই হচ্ছে ক্লিপিং মাস্ক। ক্লিপিং মাস্কের মাধ্যমে আমরা কাজগুলোকে যে যে জায়গায় ইউজ করতে পারবো। যেমন আপনারা গ্রাফিক রিভারের জন্য যখন কাজ করবেন তখন আপনাদের ক্লিপিং মাস্ক ইউজ করতে হবে। ক্লিপিং মাস্ক ইউজ করা ছাড়া আপনারা গ্রাফিক রিভারে কোনো ফাইলকে আপলোড করাতে পারবেন না। কেন? যেমন আপনি একটা ফ্লায়ার বানিয়েছেন, ফ্লায়ারে বেশ কিছু ছবি থাকবে, ছবি দিতে হবে না? ছবি দিতে হবে। সেই ছবিগুলোকে আপনি আপনার মতো করে কেটে দিতে পারবেন, বাট রিচেলেবল মার্কেটের শর্ত যেটা, সেটা হচ্ছে ফাইলকে এডিটেবল করে তৈরি করা। এখন আপনি কাটতে পেরেছেন, ঠিক আছে, বাট যে কিনে নিয়ে যাবে সে কাটতে জানে না, তাকে সহজ ওয়ে দেখাতে হবে। আপনি সেই সহজ ওয়েটা করতে পারেন ক্লিপিং এর মাধ্যমে। বুঝতে পেরেছি কি? ক্লিপিং যখন করে দিবেন, সে কাটতে না পারলো এটা ভিতর দিয়ে দেখাবে, তার বাইরে দেখাবে না।
তার বাইরে কি দেখাবে? আমরা কি করছি, এই ছবিটাকে এই অংশটুকু ইচ্ছে মতো কেটে নিতে পারতাম। আমরা কি করলাম, এখানে আসলাম, ছবিটাকে কপি করলাম, কপি করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, তারপরে এই অংশটুকুকে কেটে কন্ট্রোল শিফট এটাকে কেটে দিলাম, কন্ট্রোল ডি কন্ট্রোল টি প্রেস করলাম, এটাকে ছোট করে দিলাম। সেম ধরনের একটা কাজই তো আমরা করলাম, তাই না? সেম ধরনের কাজ করেছি না? সেম ধরনের কাজ করেছি, বাট এখানে যেটা প্রবলেম হয়ে গেল, এই লেয়ারটা ক্লিপিং মাস্ক করে নি, তাই এইরকম বৃত্তের ভিতর দিয়ে দেখা যাচ্ছে না। এখন ছবি যদি রিপ্লেস করে তাহলে এটা বড় হয়ে যাবে। আমরা এটার জন্য একটা হেল্পিং হ্যান্ড নেব, যেটা আজকে নেব না, আমরা কয়েকদিন পরেই নেব। দেখি সেটা এখানে আছে কিনা। স্মার্ট লেয়ার, সেটা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে আছে, ক্লাস নাম্বার 8-এ। হেল্পিং স্মার্ট লেয়ার নামে একটা কথা আছে। যখন স্মার্ট লেয়ারটা আমরা শিখবো তখন আরো সুন্দর করে জানবো যে কিভাবে এডিটিং ফাইল তৈরি করা যায়। গ্রাফিক রিভার যখন তৈরি করবো কি করে আমরা, আমাদেরকে এটা হেল্প করবে। আসলে আমরা প্রত্যেকটা ক্লাস অথবা প্রত্যেকটা টুলসগুলোকে দেখানোর চেষ্টা করছি এইভাবে যেন প্র্যাকটিক্যাল লাইফে আমরা কাজ করতে পারি। ঠিক আছে? আচ্ছা, তো আমরা এখান থেকে ক্লিপিং মাস্কটাকেও দেখলাম, এর সাথে মেবি আমাদের আরো একটা বিষয় রয়ে গেছে, মাস্কিং, তাই না? আচ্ছা, মাস্কিংটা অনেক বড় একটা বিষয়, অনেক সুন্দর সুন্দর কনসেপ্ট আপনি তৈরি করতে পারবেন মাস্কিং এর মাধ্যমে। আর তার সাথে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে যে ম্যানিপুলেশনের নাম আমরা শুনেছি, তাই না? ম্যানিপুলেশন করতে পারেন আপনারা মাস্কিং এর মাধ্যমে। ম্যানিপুলেশন কি বলেন তো? হ্যাঁ, আমরা এখানে অবাস্তব কোনো কিছুকে একটা হ্যাঁ হ্যাঁ ম্যানিপুলেশন। দেখেন এটার কথা যদি বলি, যে পানির উপর এসে বসে আছে, তাই না? তার এটা নিয়ে, এটা কি বাস্তবে সম্ভব? না। বাট অবাস্তব কিছুটাকে সত্য করে দেখিয়েছে, অনেক সুন্দর। এখানে দেখেন, মানে একটা রাস্তার দুই পাশ দিয়ে এত মানে আসতেছে সমুদ্রের ঢেউ, তো সেটা বাস্তবে সম্ভব না, কিন্তু ম্যানিপুলেট করা হয়েছে। দেখেন এখানে কি করেছে, ম্যানিপুলেট খুব সুন্দর সুন্দর। এখানে দেখেন অরেঞ্জ, অর্থাৎ এর ভিতরে মাছ আছে, একুরিয়ামে যে বিষয়টা থাকে সেটা এটার ভিতরে আছে, তরমুজের একটা এর ভিতরে অনেক সুন্দর সুন্দর ম্যানিপুলেশন আছে। আপনারা অবাক হয়ে যাবেন সেই ম্যানিপুলেশন গুলো দেখলে, যে কি করেছে এই জায়গাগুলোতে, যেখানে যে ম্যানিপুলেশন, এই ছবিটা থেকে এই ছবিটাকে সে কনভার্ট করেছে। তো এই থিমগুলো যে করেছে সবগুলো ম্যানিপুলেট করেছে। তার সবচেয়ে বড় অস্ত্র যেটা ইউজ করেছে সেটা হচ্ছে মাস্কিং। মাস্কিং করা ছাড়া ম্যানিপুলেট করা আসলে অনেক কষ্টের। মাস্কিং যে যত ভালো পারবে সে ম্যানিপুলেট তত ভালো পারবে। তার সাথে অ্যাডজাস্টমেন্ট আছে, সেটা আস্তে আস্তে আসবে। আপনি হয়তো বা এখনই এই স্টাইলে কাজটা করতে পারবেন না, যে তারা যেভাবে করেছে। আপনি হয়তো বা এখনই হাতের এটাকে এত ভালো করে প্রেজেন্ট করে এটা পারবেন, এত ভালো করে প্রেজেন্ট নাও করতে পারেন। তো এখানে আমরা দেখি হয়তো বা আপনি এটা না পারতে পারেন, যে হ্যাঁ এটা এখানে যে কনসেপ্টটা ইউজ করেছে, এখানে বেশ কিছু লেয়ার নিয়ে কাজ করেছে, যেটা হয়তো আপনাদের মাথায় এখন ধরবে না, আগামী 2 মাস 3 মাস পর সেটা ধরবে যে কি করেছে না করেছে। তো তখনই কাজ করবে যখন আপনি ম্যানিপুলেশন নিয়ে কাজ করে স্টার্ট করবেন। তো আমরা সেই ম্যানিপুলেশনটাকে কি করে কাজ করতে পারি মাস্কিং এর মাধ্যমে, তার কনসেপ্টটাকে দেখব। এবং আজকে যেটা দেখবো সেটা হচ্ছে মাস্কিং টুলটাকে ইউজ করার প্রসিডিউর। তারপরে সেটাকে আপনারা ব্যবহার করে কে কি কনসেপ্ট বানাতে পারেন সেটাই দেখার বিষয়। তো অলমোস্ট 7:54 বাজে না, অনেক সময় হয়ে গেছে, একটু লেটে শুরু হয়েছে। তারপর আপনারা লেট করেছেন কিসে? আপনারা যে আগের ক্লাসে যে প্রবলেমগুলো আপনারা সাথে সাথে যদি অ্যান্সার করে ফেলতে পারতেন তাহলে তো সেখানে আমাদের 20টা মিনিট লস হতো না, তাই না? তো আপনারা সেই অ্যান্সারগুলো করতে পারছেন না, সেটা নিয়ে আমাদের কথা বলতে হচ্ছে, দেন আবার আগের ক্লাসে পরের ক্লাসে আসতে হচ্ছে। আচ্ছা, ওভারঅল আমরা আরো একটু সময় নিই, 10 মিনিট নাকি নাকি এখানে শেষ করে দেব? আচ্ছা আচ্ছা, না ওই দিন ক্লাস করাচ্ছিলাম কোথায় জানো, এটা তো বললো যে ক্লাস শেষ হয়ে এসছে, একদম প্রায় শেষ পর্যায়ে। তো বললাম আজকের মতো এখানে ক্লাস আমরা শেষ করতে পারি, আমাদের টপিকগুলো শেষ হয়ে গেছে। না স্যার, আর 10 মিনিট সময় নিতে পারেন, মানে আর স্যার 10 মিনিট 20 মিনিট। একজন বলতেছে স্যার আমাদের সময় আছে, সমস্যা নেই। তো বললাম আমারও তো একটু সময় লাগবে নাকি। আচ্ছা, তো এখানে আমরা দেখি ম্যানিপুলেশন করার জন্য আমরা যেহেতু মাস্কিংটাকে ইউজ করব, কি করে করতে পারি। মাস্কিং এর যে কাজ সেটা হচ্ছে সাদা এবং কালো কালার উপর সমন্বয়ে সে কাজ করে থাকে। এখানে আমরা একটা ছোট টুলস দেখতে পাচ্ছি, এটাকে যখন ধরবো তখনই অ্যাড এ মাস্ক নামে এটা দেখা যাচ্ছে। আমরা উদাহরণের সাথে দেখি তাহলে সহজ হবে। অ্যাপল নিয়ে আসি।
চলবে এটা। ও ডকুমেন্ট অনেক ছোট। ঠিক আছে, আপনারা মেবি অ্যাপল গুলো বা প্রতিটা জিনিস একটু লম্বা লম্বা দেখতেছেন তাই না? আচ্ছা যাক, এটা ওইটার কারণে দেখতে পাচ্ছেন, যদিও অ্যাপলটা এরকম হয় না, বেসিক্যালি একটু গোল আকৃতির হয়। হ্যাঁ, তো অ্যাপলটা এখানে ঠিকই দেখা যাচ্ছে, বাট ওইখানে একটু লম্বা দেখতে পাচ্ছেন। তো আমরা একটু ম্যানিপুলেট করার চেষ্টা করি মাস্কিং এর মাধ্যমে। কি চাচ্ছি আমরা, এই অ্যাপলের ভিতর দিয়ে আমরা হয়তো কারো চোখ দেখাবো, কারো মুখ, কারো নাক, এগুলো আমরা দেখি না, বা দাঁত দেখাবো, টুথ। তো আমরা যে কোনো একটা বিষয়কে নিয়ে আসতে পারি, আই নিয়ে আসতে পারি, টুথ নিয়ে আসতে পারি, অথবা টুথ। স্মাইলটা একটু মিস হয়ে গেছে, স্মাইল টুথ। হ্যাঁ, জানি না তো সেটা। আচ্ছা যাক, যে কোনো একটা ছবিকে, এটাকে নিই। হ্যাঁ, এটাকে নিতে চাচ্ছি। কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। অনেক বড় ছবি। অ্যাকচুয়ালি বড় ছবিগুলো আসতেছে এই জন্যই, কারণ আমরা ফিল্টারিং করে ফেলছিলাম। ঠিক আছে, আমরা আগে একটু ধারণা করে নিই আমাদের টুথটা কত বড় রাখবো। যে চাচ্ছি এতটুকুই রাখবো। ঠিক আছে, একটু অপাসিটি কমাই, তাহলে বুঝবো। আর একটু বড় করতে পারতাম। যাকে এটাতেই চলবে, সমস্যা নেই। আচ্ছা, এবার এই দুইটাকে আমরা কম্বিনেশন করব। কম্বিনেশন করে ম্যানিপুলেশনের মাধ্যমে দেখানোর চেষ্টা করব যে মনে হয় যেন এরকম যে অ্যাপলটা থেকেই মুখটা বের হয়ে আসছে এবং সেটা থেকে দাঁতগুলো দেখা যাচ্ছে। দেখি এরকম কিছু করা যায় কিনা। তো এরকম কিছু করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এই যে কোনো একটা লেয়ারকে কাজে লাগাতে পারি। কিভাবে কাজে লাগাতে পারি দেখেন, এই যে লেয়ারটা আছে, এই লেয়ারটা সিলেক্ট করার পর আমরা এখান থেকে মাস্কিং যেটা আছে এটাকে অ্যাড করে দিতে পারি লেয়ারের মাধ্যমে। অ্যাড লেয়ার মাস্কে যখন প্রেস করেছি, দেখেন লেয়ারের পাশে একটা মাস্কিং অ্যাড হয়ে গেছে, এবং এখানে আরেকটা পরিবর্তন এসেছে। সেই পরিবর্তন হচ্ছে কালারে। এখানে আমাদের দুইটা কালার ছিল ডিফারেন্ট টাইপের, সেটা এখন ব্ল্যাক এবং হোয়াইটে চলে এসেছে। মাস্কিংটা আসলে মূলত ব্ল্যাক এবং হোয়াইট কালারের সমন্বয়ে কাজ করে থাকে। একটু লিখতে হবে এটা আপনাদের। মাস্কিংটা মূলত ব্ল্যাক এবং হোয়াইট কালারের সমন্বয়ে কাজ করে। ব্ল্যাক কালার দিয়ে যদি আমরা ড্র্যাগ করি তাহলে ইরেজ করবে, হোয়াইট কালার দিয়ে ড্র্যাগ করলে ফিরিয়ে নিয়ে আসবে। হ্যাঁ, আরেকবার বলছি, মাস্কিংটা মূলত ব্ল্যাক এবং হোয়াইট কালারের সমন্বয়ে কাজ করে। ব্ল্যাক কালার দিয়ে ড্র্যাগ করলে ইরেজ করবে, মুছে দিবে। আর হোয়াইট কালার দিয়ে ড্র্যাগ করলে সে মুছে যাওয়া বিষয়টাকে ফিরিয়ে নিয়ে আসবে। ব্ল্যাক দিয়ে যদি আমরা ইরেজ করি বা ড্র্যাগ করি তাহলে সেটা মুছে দেবে। হোয়াইট কালার দিয়ে যদি আমরা ড্র্যাগ করি তাহলে সেটাকে ফিরিয়ে নিয়ে আসবে। আচ্ছা, তাহলে এবার যেহেতু ব্ল্যাক এবং হোয়াইট চলে এসছে, আমার এই জায়গাগুলো কি দরকার আছে? দরকার নেই, এগুলো কি ইরেজ করে দিতে পারি। হ্যাঁ, তার মানে আমার উপরে ব্ল্যাক সিলেক্ট আছে, আমার এখান থেকে মাস্কিংটাও নেওয়া আছে, কিন্তু কই কার্সরটা চেঞ্জ হচ্ছে না। আমি ধরলে এটা মুভ হয়ে যাচ্ছে। কিভাবে করব সেটা হচ্ছে যে যখনই আপনি লেয়ারটাতে অ্যাড মাস্ক সিলেক্ট করবেন, মাস্কিংটা সিলেক্ট আছে এখন বর্তমানে, দেখেন আমি এটা ধরলে সিলেকশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে। মাস্কিং সিলেক্ট থাকা অবস্থায় যদি আপনি ব্রাশ টুলটা নেন,
আমরা বি প্রেস করলে ব্রাশ টুলে চলে যাবে, ব্রাশ টুল নিলেই এই মাস্কিং এর উপরে এটা কাজ করবে। বুঝতে পেরেছি? আমরা যখন মাস্কিংটা নিয়ে আসবো, সে মাস্কিংটাকে কাজ করার জন্য আমাদের ব্রাশ টুল ইউজ করতে হবে। ব্রাশ টুল নিলে এটা কাজ করবে। ঠিক আছে, ব্রাশ টুলে আনলাম, আনার পরে এবার এখানে ব্ল্যাক সিলেক্টেড আছে। এবার বলেন তো ড্র্যাগ করলে কি হবে? মুছে যাবে। দেখেন এখানে ড্র্যাগ করছি, মুছে যাচ্ছে। মুছে যাচ্ছে কি? এখানে ড্র্যাগ করছি, দেখেন বিষয়টা মুছে যাচ্ছে। এখানে যেগুলো দরকার নেই ড্র্যাগ করে ফেলে দিচ্ছি। এখন কোশ্চেন যেটা হতে পারে সেটা হচ্ছে আপনাদের কাছে যে মুছে দেওয়ার কাজটা তো আমি এ দিয়ে করতে পারি, ইরেজার টুল দিয়ে করতে পারি, তাহলে কেন এখানে এটা দিয়ে করছি? কিন্তু ফিরিয়ে আনা যাবে না। হ্যাঁ, ইরেজার টুলে আমি চাইলেই ফিরিয়ে আনতে পারবো না। ফিরিয়ে আনতে পারবো লাস্ট 20 বারের কমান্ড। আমরা যদি কন্ট্রোলটা জেড দিয়ে, আপনারা বলতে পারেন তো ফিরিয়ে তো আনতে পারি কন্ট্রোলটা জেড দিয়ে। কন্ট্রোলটা জেড দিয়ে আপনি 20 বার পারবেন, এরপর আর পারবেন না, একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে আপনি কোনো কারণে সেভ করে ফেললেন, ইরেজার টুল দিয়ে ইরেজ করে সেভ করে ফেললেন, এরপর আবার ওপেন করে কি ইরেজার টুল দিয়ে ব্যাক করতে পারবেন? না। সম্ভব না। কিন্তু মাস্কিং টুল দিয়ে আপনি সেভ করে রাখার 6 মাস না 6 বছর পরেও যদি ওপেন করেন আবার ব্যাক করে নিয়ে আসতে পারবেন। বিকজ সাদা দিয়ে ড্র্যাগ করলে কি হবে? এটা ফিরে নিয়ে আসবে। দুইটা সুবিধা পেয়েছি, এই কারণে আমরা কি করব? ইরেজার টুলটাকে ইউজ করব। আর মাস্কিং করতে হলে বা ম্যানিপুলেশন করতে হলে আমাদের বারবার এটা নিয়ে কাজ করতে হবে, একটু ফেলে দিতে হবে, আবার অ্যাড করতে হবে। ফেলার সময় মনে হবে যে বেশি চলে গেছে, আর একটু নিয়ে আসি। এই বারবার আনা এবং নেওয়ার কাজ করতে হবে, তাই আমরা মাস্কিং এর কাজটা করব। তো এখানে নিয়ে আসলাম, দেখেন বেসিক ভাবে আমরা কি করছি, একটু বেশি করে ফেলে দিচ্ছি। দেখি একটু বেশি করে ফেলে দিই, পরে দরকার হবে যতটুকু অতটুকু আমরা ফিরে নিই। আমরা নাকটা যেটা আছে হয়তো বা নাকটাকে রাখলেও রাখতে পারি, যেমন এটা হয়তো বেশি মুছে গেছে, এখন মনে হচ্ছে যে না অনেক বেশি চলে গেছে, এখন থেকে মিক্সিং করা দরকার, এখনো মিক্সিংটা হয়নি। সেই মিক্সিংটা আমরা করতে পারি অনেক ওয়েতে, অনেকভাবে সেটা করতে পারি। যেমন অনেক বেশি কেটে ফেলছি, এই জায়গাটা একটু বেশি টান দিয়ে ফেললাম, মিশে গেছে। এখানে আসছে, এখানে দিলাম, এটা একটু বেশি মিশে গেল। এখন কিন্তু অনেকটা মানে বোঝা যাচ্ছে যে আসলেই মনে হয় অ্যাকুরেটলি এখান থেকে বের হয়ে আসছে, বাট আরো সুন্দর করতে পারি। এবার কি করছি, হোয়াইটটাকে উপরে নিয়ে আসলাম, আগে ডিফল্ট কাজটা বেসিক কাজটা সেরে নিলাম। এবার এটাকে সুন্দর করার পালা। এটাকে যখনই উপরে নিয়ে আসলাম, এখান থেকে দেখেন অনেকগুলো মুড রয়েছে। আপনি অপাসিটি আছে, ফ্লো আছে, মুড আছে অনেকগুলো। তো আমরা এখান থেকে অপাসিটিকে এবার অনেক কমিয়ে নেব, অর্থাৎ এবার আস্তে আস্তে আমরা এটাকে ফিরিয়ে নিয়ে আসবো। এতক্ষণ অনেক বেশি হার্ড ভাবে চলে গেছিল, এবার আমরা অপাসিটিকে অনেকটা কমিয়ে নিলাম, 32 এনে দেখি কি অবস্থা, কাজ কেমন করে। এবং এখান থেকে ব্রাশ মোডটা সফট নেব, তাহলে মিক্সিংটা ভালো হবে। সফট নিলাম, তারপর এটাকে এবার দেখি আমরা কি কি নিয়ে আসতে হবে। এটা একটু ছোট করি, দেখেন আমরা যদি চাই অপাসিটিকে আরো কমিয়ে দিতে পারি। এখানে একটা আমরা এই দেখেছিলাম, তাই না? এটাকে যদি একটু ভালো করে নিয়ে আসতে পারি, দেখেন এখানে যেটা কাজটা হলো, মুখের যে একটা ভাঁজ থাকে সে ভাঁজটাও দেখা যাচ্ছে, বাট সেটা দেখা যাচ্ছে কিসের ভিতর দিয়ে? অ্যাপেলের ভিতর দিয়ে। অ্যাপেলের কালারটাও আছে, আবার এই যে শেপটা ছিল সেই শেপটাও আছে। এই পাশেও সেম কাজটাই আমরা করছি। এবং এখানে যদি আমরা চাই যে নোজটাকে নিয়ে, অর্থাৎ নাকটাকে আমরা নিয়ে আসবো সে ভাঁজের অনুসারে, সেটা নিয়ে আসতে পারি। কিন্তু আনার পর এবার মনে হচ্ছে এটা ভালো লাগতেছে না, আমরা আবার কি করব, ইরেজার টুলে ব্ল্যাকে নিয়ে গেলাম। দেখেন আমাদের জন্য কত সহজ হয়ে যাচ্ছে বিষয়গুলো। ইরেজার টুল দিয়ে আমি সেম কাজটাকে আবার করছি, কেউ হয়তো ধরতেই পারবে না বিষয়টাকে। ঠিক আছে, আপনি এখানে আই নিয়ে আসবেন, নাক দেখাবেন। নাকটা তখনই ভালো লাগবে যখন এখানে চোখ থাকবে, চোখ থাকা ছাড়া কিন্তু নাকটা ভালো লাগবে না। দেখা যাচ্ছে এখন মনে হচ্ছে যে রিয়েল কিছু এসছে। আপনি যদি কেটে নিয়ে আসেন, এভাবে কি অ্যাকুরেট ভিউ দেখাতে পারবেন? এখানে সময়ের কিছু বিষয়। আপনি একটা মাস্ক পরাতে চাচ্ছেন কোনো একটা মানুষকে, বাইরে থেকে একটা মাস্ক নিয়ে আসেন, একটা মানুষের ছবি নিয়ে আসেন, দুইটা করে রাখেন, অপাসিটি কমে আস্তে আস্তে করে ড্র্যাগ করেন, মনে হবে যে একটা মানুষের উপর আসলে আপনি মাস্ক ফেলছেন। আমরা যদি এখানে দেখি, একটু মাস্ক লিখে সার্চ দিই, এটাকে যদি দেখি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, সরি এটা কি আসলে, মানুষের ছবি আনা একটু ভালো হতো। আচ্ছা যাক, আমি এটা দিয়ে দেখাই, আপনারা যেন বুঝতে পারেন বিষয়টাকে। এটাকে উপরে লেয়ারে নিয়ে গেলাম, এবার এটা দিয়ে কাজ করি। মাস্ক প্রেস করলাম, এতে নিয়ে আসি,
এটাকে সিলেক্ট হবে, কোথায় যেতে হবে? Brush. ব্রাশ। যেগুলো দরকার নেই এগুলোকে আমরা এবার এটা রাফ কাজটা আগে বেশি করে অপাসিটি দিয়ে করে নিই। এটা যদি অপাসিটি কমিয়ে করতে নেই তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে, তাই না? যদি অপাসিটি আমি এখানে 10% রাখি, ড্রাগ করতে করতে সারাদিন লাগবে কিন্তু মুছবে না, ঠিক আছে? তাই আমি ড্রাফটটাকে আগে এভাবে নিয়ে নিলাম। আরো বেশি মিশলাম না, তো আমি সময় দিচ্ছি একটু কম, টোটালটাকে একটু আমরা অপোজিটে একটু কমাই। এবার দেখি আমরা চলে যাচ্ছি এখানে, আবার এখানে গিয়ে হোয়াইটটা দেবো না, হোয়াইটটা দিয়ে অপোজিটে কমাবো, মিক্সিংগুলো এবার করবো। দেখেন সাদাটা কি আসতেছে বেশি একটা? হুম। দেখেন আমার এটা ঠিকই এসছে কিন্তু আমার অ্যাপেলের শেপ কিন্তু নষ্ট হয়নি। এবার টোটালি এখানে গিয়ে অপাসিটিকে আরেকটু কমিয়ে দিচ্ছি। আপনারা হয়তো বা কিছুক্ষণ পর দেখতে পাবেন যে অ্যাপেল থেকে হয়তো বা এটা চলে আসছে। মানুষের ফেসে যদি থাকতো, দুটো চোখের দিকে থাকতো, বাকিটা বিষয় চলে আসতো বাইরে দিয়ে, কিন্তু এটার ভিতরে যে সাদা ছিল, মিক্সিংটা ওইভাবেই হবে, ঠিক আছে? এই হচ্ছে ম্যানিপুলেশনের কিছু বিষয়, যেটা অবাস্তব কিছু, বাট বাস্তবতা তৈরি করতে পারেন আপনারা। তার পাশাপাশি হচ্ছে এটার মাধ্যমে অনেক গল্প প্রেজেন্ট করতে পারবেন। একটা ডিজাইনারের অনেক বড় একটা শক্তি কিন্তু এই ম্যানিপুলেশন, কারণ আপনি অনেক মেসেজ আছে যে মেসেজটা ম্যানিপুলেশনের মাধ্যমে সহজে মানুষকে বুঝিয়ে দিতে পারবেন, যেটা সম্ভব না আপনার লিখে প্রকাশ করা অথবা অন্য কিছুর মাধ্যমে প্রকাশ করা। তো এই ম্যানিপুলেশনের কনসেপ্ট নেওয়ার জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, এখানে ম্যানিপুলেশন লিখে সার্চ করেছিলাম, সার্চ করার সাথে সাথে যত কনসেপ্ট এসেছিল আমরা মেবি দেখেছি, তাই না? তো আপনারা এই কনসেপ্টগুলো যে যত বেশি দেখবেন সে তত বেশি মাথায় আসবে আইডিয়াগুলো। দেখবেন একটা যে এটা দেখেন, আমি যে কাজটা করেছি সেম কাজটা কিন্তু এটাই করেছে, এটা কিন্তু সেম কাজ। এটা এর মুখ নিয়ে আসছে এবং এটা কি যেন এটা, ক্যাপসিকাম। হ্যাঁ ওটার ভিতরে জাস্ট মুখটাকে সে একদম স্মুথলি মিলিয়ে দিয়েছে। আপনারা সেই কাজটা করতে পারবেন। এখানে যদি আসি আমরা, দেখেন এখানে আই দিয়েছে পেটের ভিতরে, সম্ভব? বলেন তো, বাস্তবে সম্ভব না, কিন্তু আপনারা পারবেন এখন এটা দিতে? আশা করি সবাই পারবেন। দেখবেন খুব সুন্দর একটা আইডিয়া আমি কিছুদিন আগে দেখেছিলাম, সেটা হচ্ছে আমাদের একটা স্টুডেন্ট করেছিল, এটা আমার আগে কখনো চোখে পড়েনি। সে যে আমরা বলি না দেওয়ালের কান আছে, তো দেওয়ালের ভিতরে কান দিয়ে দিয়েছে। এরকম ইউনিক কিছু আইডিয়া আপনাদের লাগবে, এখান থেকে দেখলে আইডিয়াগুলো আসলে জেনারেট হবে। দেখেন এখানে এটা আসলে অন্য কোনো একটা জায়গা থেকে এনে বসিয়ে দেয়, ভিতরটা চলে গেছে। তারপর আরেকটা দেখেছিলাম মানুষের চোখ, চোখের ভিতরে আরেকটা মানুষ সে ওঠার চেষ্টা করতেছে চোখে এটা ধরে, ওই মানুষটাকে একদম ছোট করে এনে ম্যানিপুলেট করে দিয়েছে, ঠিক আছে? তো এইগুলো আপনারা যত বেশি দেখবেন এখানে তত বেশি আপনারা আইডিয়া পাবেন এবং সুন্দর সুন্দর কাজগুলো এখান থেকে করতে পারবেন। হ্যাঁ, এখানে মাস্কিং টুলের কাজ ছাড়া আপনি মিক্সিং করতে পারবেন না। আমরা তো দেখেছি, আগেও করেছি এখনো দেখেছি, আগেও নর্মালি এনে মিক্সিং করেছি, এখনো মিক্সিং করে, দুটো মিক্সিং এর পার্থক্য রয়েছে না? মিক্সিং পার্থক্য রয়েছে এবং তার সাথে আসলে অনেক কিছু করতে হয়, যেমন ছবির বাছাইটা অনেক ইম্পর্টেন্ট। আপনি কোন ছবির সাথে কোন ছবি মিক্সিং করছেন, ওই দুইটা ছবি যাচ্ছে কিনা, দুইটা ছবির কালার ঠিক আছে কিনা, সেটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? তার সাথে আপনাদের আরো আইডিয়া দিতে পারি অর্থাৎ আপনাদের কাজ করার জন্য। সেই আইডিয়ার ভিতরে একটা হচ্ছে যে স্টুডেন্টই কাজ করেছিল আইডিয়াটা নিয়ে, সেটা হচ্ছে যে একটাই রুম বা একটাই ভিউ, এই ভিউ থেকে দেখা যাচ্ছে সে অফিসের বস, সে সিনারি এরকম ক্রিয়েট করেছে, অফিসের বস টেবিলে বসে আছে, ফাইল দেখতেছে, তো তার পাশে আরেকজন দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে যে বসের সাথে থাকে না একজন, তার পিএ অথবা, তো সেটা দাঁড়িয়ে আছে কিছু বলবে এরকম কিছু, সেটাও সে। আবার তার সোফা আছে, সোফার ভিতরে বসে আছে একজন পেপার পড়তেছে, সেটাও সে। ফ্রেমটা কিন্তু একটা ফ্রেমই সব দেখাচ্ছে সে, সেটাও সে। আবার সোফার পাশে একজন দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে এভাবে উকি মেরে পত্রিকাটা দেখতেছে, সেটাও সে। চারটা লোকই সে, ফ্রেম কিন্তু একটাই। বুঝতে পারছি? এটাকে সে ম্যানিপুলেট করে বের করে নিয়ে আসছে এই মাস্কিং এর মাধ্যমে। তো কিভাবে সম্ভব হলো? আপনাদের মাথায় কি এখন কোনো আইডিয়া আসতেছে? সে আসলে একই ফ্রেমে দাঁড়িয়ে চারভাবে দাঁড়িয়ে ছবিটা তুলেছে, তুলে এবার যে অংশটুকু দরকার এটাকে মাস্কিং করে ওই জায়গা থেকে বের করে নিয়ে আসছে। চারটা ছবি একটার উপর একটা রেখেছে, যে জায়গায় মাস্কিং করা দরকার ওই জায়গা মাস্কিং করে দিয়ে চারটাকে নিয়ে আসছে। বুঝাতে পেরেছি আপনাদের বিষয়টা?
তার জন্য শর্ত যেটা, যদি এরকম কিছু করতেছেন একই ফ্রেমে নিজেকে 3-4 বার করে দেখানো, তাহলে ছবি উঠাবেন, যেই জায়গা থেকে ছবি উঠাচ্ছেন ক্যামেরাটা নাড়ানো যাবে না। অন্য জায়গায় একটু নিচে হ্যাঁ, লাইক আপনি যখন ছবি উঠাচ্ছেন, ওই দিক থেকে ছবি উঠাচ্ছেন, কেউ কোনো একজন মাধ্যমে ছবি উঠাচ্ছেন, তাকে বলতে হবে যে তুমি এই ফ্রেমটা যেভাবে আছে এভাবে ধরে রাখো। আপনি এভাবে দাঁড়িয়ে ছবি উঠিয়েছেন, সে দাঁড়িয়ে থাকবে, এবার আপনি নড়বেন, আপনি নড়ে এবার একটু এদিকে আসছেন, ছবি দুটো উঠেছে কিন্তু পেছনের ফ্রেমটা এক না, পেছনের ফ্রেমটা কিন্তু এক। এবার আপনি আবার ব্যাকগ্রাউন্ডটাকে এখানে আসি, যে 3 জন মানুষ আপনি 3বারই উঠিয়েছে কিন্তু ব্যাকগ্রাউন্ডে। এবার সর্বপ্রথম ওই ছবিটা নিয়েছেন, নেয়ার পরে দ্বিতীয় ছবিটা তার উপরে রেখেছেন, 3 নাম্বার ছবিটা তার উপরে রেখেছেন। দ্বিতীয় ছবিটা যখন এটার উপরে রেখেছেন তখন এখানে একটু ম্যানিপুলেট করে মাস্কিং করে এই জায়গাটাকে উঠিয়ে দেন। অর্থাৎ আমরা ইরেজ করে দিলে কি হবে, সরি ইরেজ বলতেছি, প্রথম ছবিটার পরে ওটা উপরে থাকবে, তারপরেরটাকে একটু ইরেজ করে দিলাম। এটার ভিতর দিয়ে কি লোকটাকে দেখা যাবে না এখানে? তো 3 নাম্বারটা সেম। এবার আপনি 3টা না, যদি 10টাও করতে চান করা যাবে। একই ফ্রেমে 10 জন মানুষ, আপনি একজনই। তার জন্য শর্ত কি, ফ্রেমটা অ্যাঙ্গেলটা এক থাকতে হবে, ক্যামেরাটা নাড়ানো যাবে না। হ্যাঁ, ক্যামেরাটা স্থির রাখতে হবে। যদি এটা করতে পারেন তাহলে আপনারা ম্যানিপুলেশন খুব সুন্দর একটা বের করতে পারবেন। কার কার মনে হচ্ছে ম্যানিপুলেট করা যাবে সুন্দর সুন্দর? এই মাত্র 3 জনের, আপনারা পারবেন না? ও দেখাবো, সবাই পারবে। এটা কি আমার ভয় পারবেন নাকি অন্য কিছু? হ্যাঁ, আইডিয়া যেটা, আইডিয়াটাকে মানে চিন্তা করতে হবে, এখন থেকে চিন্তাগুলো বাড়ান, আইডিয়াটাই কাজ করে না স্যার, সমস্যা কি? দেখতে হবে, দেখার সাথে সাথে আইডিয়াগুলো বাড়বে, ঠিক আছে? করছে নাকি? মানে original হয়নি।